ওকে, গুড মর্নিং। তো আজ আমরা ক্লাস 12 এর ইউনিট 2 এর চ্যাপ্টার 2 এর সেকেন্ড পার্ট সেটা পড়ব, which is electrical measurements। চ্যাপ্টার 2 যেটা ছিল এই ইউনিট 2 এর চ্যাপ্টার 2 ছিল হচ্ছে কারশফস লস অ্যান্ড ইলেকট্রিক্যাল মেজারমেন্টস। তো কারশফ ল আমরা পড়েছি, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কারশফ ল, সেটা বোধহয় সম্ভবত কারেন্ট ইলেকট্রিসিটি ভিডিও নাম্বার 7 ছিল, এটা হবে ভিডিও নাম্বার 8। তো কারশফ ল কি এবং কিভাবে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে সেটাকে প্রয়োগ করতে হয় সেটা আমরা ডিটেইলস শিখেছি আগের লেকচারে। আজকে আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট which is ইলেকট্রিক্যাল মেজারমেন্টস বা তড়িৎ সংক্রান্ত পরিমাপ সমূহ, সেই বিষয়টা ডিসকাস করব। তো এখানে আমরা মেইনলি তিনটি জিনিস পড়ব, তিনটি যন্ত্র সম্পর্কে পড়ব বলতে পারো। বেসিক্যালি এই যন্ত্রগুলো কিন্তু তোমরা প্র্যাকটিক্যালে ইউজ করবে বা করেছো। তো এই তিনটি যন্ত্র, তাদের মূল নীতি, তাদের মূল তত্ত্ব মানে থিওরি এবং কিভাবে এরা কাজ করে ওয়ার্কিং সম্পর্কে আমরা পড়ব এবং কিছু লিমিটেশনস সম্পর্কেও পড়ব। ওকে, তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, আমি এখানে বললাম যে তিনটি যন্ত্র, তো তিনটি যন্ত্র বললে একটুখানি ভুল হয়। এখানে অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ এটা কোনো যন্ত্র নয়। হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটা বর্তনী এবং হুইটস্টোন ব্রিজের একটা নীতি আছে, সেই বর্তনীর একটা স্পেশাল কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাকে আমরা মিটার ব্রিজ যন্ত্রে ইউজ করি। ওকে, তো যন্ত্র যদি বলো তাহলে দুটোই, সেটা হচ্ছে একটা মিটার ব্রিজ আর একটা হচ্ছে পোটেনশিওমিটার। আর হুইটস্টোন ব্রিজ একটা সার্কিট, স্পেশাল সার্কিট, সেই সার্কিটটার যে প্রিন্সিপল, সেই প্রিন্সিপলটাকে আমরা মিটার ব্রিজে ইউজ করি। ওকে, তো আমরা এই পরপর এই তিনটে জিনিস পড়বো। প্রথমে হুইটস্টোন ব্রিজ বর্তনীটা পড়বো এবং তার কন্ডিশনটা আমরা ডিরাইভ করব, তারপরে সেটাকে মিটার ব্রিজে কি করে ইউজ করা হয় সেটা পড়বো, তারপরে পড়বো পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার অ্যাকচুয়ালি এটা একটা মাল্টিপারপাস যন্ত্র, অর্থাৎ এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। তো আমরা মেইনলি পোটেনশিওমিটার দিয়ে এর তিন রকম ব্যবহারের কথা আমরা পড়বো। এক হচ্ছে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল পরিমাপ, দুটি তড়িৎ কোষের তড়িৎচালক বলের তুলনা, আর তিন কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ, ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজারমেন্ট। এই তিনটা ইউজ সম্পর্কে আমরা পড়বো পোটেনশিওমিটারের মধ্যে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা পড়বো হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ওকে, হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, প্রথমেই বলে দেই যে হুইটস্টোন ব্রিজ, অ্যাকচুয়ালি হুইটস্টোন হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, চার্লস হুইটস্টোন। তো তিনি এই বর্তনীটার উদ্ভাবক বললে ভুল হবে, তার আগে আরেকজন এই বর্তনীটা উদ্ভাবন করেছিলেন। তিনি অ্যাকচুয়ালি এই বর্তনীটাকে ব্যাপকভাবে প্রয়োগ করতে শিখিয়েছেন আমাদের। এই বর্তনী দিয়ে আমরা কিভাবে এই বর্তনীটাকে কিভাবে ইউজ করতে পারি সেটা কিন্তু এই হুইটস্টোন উনি আমাদের দেখিয়েছেন। আর ব্রিজ কেন বলে এটাকে, সেটা বর্তনীটা আঁকি তারপরে বলি। হ্যাঁ, আচ্ছা, হুইটস্টোন ব্রিজ বর্তনীটা এরকম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 5টা রোধ দিয়ে তৈরি একটা বর্তনী। কিরকম দেখো, এই হচ্ছে বর্তনীটা। ওকে, দেখতে পাচ্ছ 5টা রোধ, 1টা 2টা 3টা 4টা, আর এই মাঝখানে একটা। অ্যাকচুয়ালি
হুইটস্টোন ব্রিজ আমরা যে পারপাসে ব্যবহার করব সেই পারপাসে ব্যবহার করতে গেলে এই মাঝখানের যে জায়গাটা, এই মাঝখানের জায়গাটাতে একটা গ্যালভানোমিটার ইউজ করতে হয়। ওকে, তো গ্যালভানোমিটারেরও কিছু রোধ থাকে। তো এই মাঝখানে 5 নম্বর রোধটা হচ্ছে আসলে গ্যালভানোমিটারের রোধ, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করলাম। আর এই যে চারটা রোধ, এই চারটা রোধকে আমরা নাম দিলাম, এটা মনে করো পি, এটা মনে করো কিউ, এটা মনে করো আর, আর এটা এস। এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে সুইচ। ব্যাটারি, তড়িৎচালক বল মনে করো ই, আর এটা হচ্ছে সুইচ। সো দিস ইজ দ্য সার্কিট হুইচ ইজ কল্ড দ্য হুইটস্টোন ব্রিজ সার্কিট। এবার ব্রিজ কেন বলে আমি বলি। দেখো এই বর্তনীতে অ্যাকচুয়ালি এই দুটো রোধ, তুমি যদি এটার কথা বাদ দাও, এটা মনে করো নেই, তাহলে এই দুটো রোধ শ্রেণীতে আছে, এই দুটো রোধ শ্রেণীতে আছে এবং এরা সমান্তরালে আছে। এই যে রাস্তাটা আর এই যে রাস্তাটা, এই রাস্তা দুটোর মাঝখানে সংযোগকারী যে রাস্তাটা, এটাই হচ্ছে ব্রিজ। এই ব্রিজে আমরা কি ব্যবহার করি? ব্রিজে আমরা ব্যবহার করি গ্যালভানোমিটার। এবং এই গ্যালভানোমিটারই অ্যাকচুয়ালি এই গ্যালভানোমিটারটাই আমাকে বলে দেবে যে কখন এই ব্রিজটা ব্যালেন্স স্টেটে এসছে, এবং ওই ব্যালেন্স স্টেটের যে কন্ডিশন সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে এই বর্তনীটা যে কাজে লাগে সেই কাজটা করতে পারি। আচ্ছা আমি বলেই দেই এই বর্তনীটা কি কাজে লাগে। এই বর্তনীটা দিয়ে আমরা অজ্ঞাত রোধ পরিমাপ করতে পারি। ধরো তোমাকে আমি একটা তার দিলাম, তারের টুকরো দিয়ে বললাম যে এর রোধ বের করো, তো আমরা কিন্তু এই বর্তনীর সাহায্যে সেটা করতে পারি। তো সেই ক্ষেত্রে এই গ্যালভানোমিটারটার ভূমিকা কিন্তু অনেক। এই গ্যালভানোমিটারটাই অ্যাকচুয়ালি তোমাকে বলে দেবে যে কখন এই ব্রিজটা বা এই বর্তনীটা ব্যালেন্স স্টেটে এসছে। ব্যালেন্স স্টেট কি সেটাও আমরা শিখবো আস্তে আস্তে, আমি সবই বলতে থাকি, পরিষ্কার হয়ে যাবে আশা করি। ওকে, তাহলে এই হচ্ছে বর্তনীটা, চারটা রোধ পি কিউ আর এস এবং মাঝখানে গ্যালভানোমিটার। এই দুই প্রান্তের মধ্যে আমি এই পয়েন্টস গুলোর একটু নাম দিয়ে দিই, সুবিধা হবে। ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এ আর সি পয়েন্টের মধ্যে ব্যাটারি লাগানো আছে, বি আর ডি পয়েন্টের মাঝখানে গ্যালভানোমিটার লাগানো আছে। ক্লিয়ার? এবার দেখবা তোমরা বইতে দেখবা, বিভিন্ন বইতে এই বর্তনীটা একটু অন্যরকম ভাবে আঁকা থাকে, অর্থাৎ এটার শেপটা এরকম থাকে। এটা হচ্ছে তোমার মাঝখানে পঞ্চম রোধ, যে জায়গাটাতে আমরা কি ব্যবহার করি, যে জায়গাটাতে আমরা গ্যালভানোমিটার ব্যবহার করি। তো এইভাবেই বেশি বইতে তুমি এইভাবেই পাবে। তো এটা আর এটার মধ্যে পার্থক্য নেই, তোমরা আশা করি মানে এতটুকু নলেজ তোমাদের এই মুহূর্তে আছে যে তোমরা বুঝতে পারছো দিস টু আর সেম সার্কিট। তো আমি এইভাবে আঁকলাম। ওকে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমার যদি মন চায় তুমি এইভাবেও আঁকতে পারো, বইতে এইভাবে আঁকাও আছে, কোনো বইতে এইভাবে আছে, কোনো বইতে এইভাবে আছে। তো যেভাবে খুশি তুমি আঁকতে পারো, নো প্রবলেম। ওকে, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কি বলছিলাম আমি, যে এই বর্তনীটা দিয়ে কি করা যায়, এই বর্তনীটা দিয়ে অজ্ঞাত রোধ মাপা যায়। ওকে, কিভাবে? তো দেখো আমি যদি সুইচ অন করি, সুইচ অন করলে কি হবে, এখান থেকে কারেন্ট আসবে। ধরো এই কারেন্টটা মেইন কারেন্ট আই, এখানে এসে কারেন্টটা ডিস্ট্রিবিউট হবে সমান্তরাল সমবায়। এখানে ধরো এইদিকে গেল I1 আর এইদিকে গেল I2। তাহলে আমরা কি লিখতে পারি, I ইকুয়াল টু কারশফের প্রথম সূত্র অর্থাৎ KCL জাংশন রুল, I ইকুয়াল টু I1 প্লাস I2। এবার যখন এই I1 এখানে আসবে, দেখো এখানে আবার দুটো রাস্তা, তো একটা I1 এর একটা অংশ এইদিকে যাবে, বাকিটা এইদিকে যাবে। আবার I2 যখন এখানে আসবে তখন এরও দুটো রাস্তা, তাহলে I2 এর একটা অংশ এইদিকে যেতে পারে, বাকিটা এইদিকে যেতে পারে। কিন্তু I1 আর I2 দুটোই কিন্তু ডিভাইড হবে না, যে কোনো একটা হবে। তার কারণ কি? কারণ এই রাস্তায় তো আর দুই দিকে কারেন্ট ফ্লো করবে না, আইদার B টু D ফ্লো করবে অথবা D টু B ফ্লো করবে। এবার ডিপেন্ড করবে যে কোন দিকে ফ্লো করবে, সেটা কি করে কে ডিটারমাইন করবে? ডিটারমাইন করবে হচ্ছে VB আর VD, অর্থাৎ B বিন্দুর বিভব আর D বিন্দুর বিভব। এই দুটো বিন্দুর বিভব যদি বিভবের সম্পর্ক স্থির করে দেবে যে কারেন্ট কোন দিকে হবে। তো আমরা ধরে নিলাম VB গ্রেটার দ্যান VD, তাহলে পরে এই কারেন্ট এইদিকে ফ্লো করবে, দ্যাট মিন্স এই কারেন্টটা ডিভাইড হবে। এই কারেন্টটা I1 কারেন্টটা এইদিকে এসে এইদিকে একটা ঢুকবে কারেন্ট, সেটাকে আমি IG ধরলাম,
দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার। তাহলে এই দিকে যে কারেন্টটা থাকলো সেটা হচ্ছে I1 মাইনাস IG। তাহলে এই কারেন্টটা আর এখানে এসে ডিভাইড হবে না, IG এদিকে আসলো, I2 এদিকে আসলো, তাহলে এই দুটো কারেন্ট এখানে অ্যাড হয়ে যাবে, কম্বাইন হয়ে যাবে, তাহলে it will be I2 প্লাস IG। এখন দেখো I1 মাইনাস IG আর I2 প্লাস IG আবার এই বিন্দুতে এসে কম্বাইন্ড হবে, কম্বাইন্ড হলে কি হবে, IG IG ক্যান্সেল, I1 প্লাস I2, নাও I1 প্লাস I2 ইজ I, তো I হয়ে ও আবার ব্যাটারিতে ফিরে গেল, ব্যাটারির নেগেটিভ প্রান্তে ফিরে গেল। তো কারেন্ট ডিস্ট্রিবিউশন বোঝা গেছে সার্কিটের, আশা করি ক্লিয়ার। I আসলো, I1 I2 ভাগ হলো, I1 টা এখানে ভাগ হয়ে IG ঢুকলো, বাকিটা ওইদিকে গেল, IG এর সাথে এটা যোগ হয়ে এখানে আসলো, এই দুটো যোগ হয়ে I হয়ে ফিরে আসলো। ক্লিয়ার? এইবার আমরা যদি এই বর্তনীটার বিশেষত্ব হচ্ছে, বর্তনীটা একটা স্পেশাল বর্তনী। কেন স্পেশাল বর্তনী? আমরা যদি এই PQRS এর মধ্যে আমরা যদি ধরো আমি অজ্ঞাত রোধ নির্ণয়ের কথা বলছিলাম, এই বর্তনীর সাহায্যে আমরা অজ্ঞাত রোধ নির্ণয় করতে পারি। এবার আমরা যে কোনো জায়গায় P বা Q বা R বা S এদের যে কোনো জায়গায় অজ্ঞাত রোধটাকে কানেক্ট করব, মানে এটাকে রিপ্লেস করে দিয়ে ধরো Qটাই অজ্ঞাত রোধ বা Sটা অজ্ঞাত রোধ। এবার এই বাকি তিনটাকে আমরা যদি পরিবর্তন করতে থাকি, অ্যাকচুয়ালি তিনটা পরিবর্তন করতে হয় না, একটা পরিবর্তন করলেও হয়, তো আমরা যদি চেঞ্জ করতে থাকি তাহলে একটা সময় দেখা যাবে যে এই দিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ গ্যালভানোমিটারের ডিফ্লেকশন জিরো। দ্যাট মিন্স ওই সময় IG কত? ওই সময় IG জিরো। দ্যাট মিন্স ওই সময় VB আর VD এর সম্পর্ক কি? VB ইকুয়াল টু VD। বোঝা গেল? তো আমাদের খুঁজে খুঁজে এই তিনটা রোধের মধ্যে রোধের মান পরিবর্তন করে করে আমাদের খুঁজে বের করতে হবে যে কোন সময় IG জিরো হয়। IG যখন জিরো হবে ওই স্টেটটাকে আমরা বলি হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সড স্টেট, বাংলায় বলে প্রতিমিত অবস্থা বা নিস্পন্দ অবস্থা, ইংরেজিতে বলে ব্যালেন্সড স্টেট অথবা নাল কন্ডিশন। ওকে, বোঝা গেল ব্যালেন্স স্টেট মানে কি? ব্যালেন্স স্টেট মানে হচ্ছে যখন এই রাস্তায় কোনো কারেন্ট নেই, IG ইজ জিরো। তো আমাদের সেটা বের করতে হবে, যে খুঁজে খুঁজে আমাদের ব্যালেন্স স্টেটটা বের করতে হবে। ব্যালেন্স স্টেট যখনই অ্যাটেইন করবে তখন এই P, Q, R এবং S এর মধ্যে একটা স্পেশাল সম্পর্ক পাওয়া যায়, সেটাই আমরা ডিরাইভ করব এখন। কন্ডিশন ফর ব্যালেন্স স্টেট, দেখো কন্ডিশন ফর ব্যালেন্স স্টেট। তো ব্যালেন্স স্টেটের কন্ডিশন ডিরাইভ করা, ব্যালেন্স স্টেটের ডেফিনিশন আমি বলে দিয়েছি। ব্যালেন্স স্টেট মানে হচ্ছে IG ইকুয়াল টু জিরো, এবং তুমি যদি পটেনশিয়ালের রেসপেক্টে বলতে চাও তাহলে VB ইকুয়াল টু VD। ওকে, এবার এই ব্যালেন্স স্টেটের কন্ডিশন যে আমরা ডিরাইভ করব এটাও আবার দুই রকম ভাবে করা যায়, অর্থাৎ এটাকে তুমি ওহমের সূত্র দিয়েও করতে পারো, কারশফের সূত্র দিয়েও করতে পারো, KVL অ্যাপ্লাই করেও করা যায়, ওহমস ল দিয়েও করা যায়। তো আমরা কি করব দেখি একটু, আমরা কারশফ দিয়ে করি। ওকে, কারশফস ল দিয়ে করি। তো দেখো ফর লুপ, এই লুপটা নিচ্ছি A B D A। চলো লিখি, কারশফের KVL অ্যাপ্লাই করব। কি হবে? I1P, এই যে I1P প্লাস IG ইন্টু G, এই যে IG ইন্টু G মাইনাস I2 ইন্টু R ইকুয়াল টু জিরো। আশা করি বোঝা গেছে। এই লুপে দেখো তুমি যদি এখান থেকে স্টার্ট করো, পোটেনশিয়াল ফল, পোটেনশিয়াল ফল, পোটেনশিয়াল রাইজ, আর এই লুপের মধ্যে কোনো EMF নেই, সুতরাং এই তিনটাই যোগ করতে হবে, তার মধ্যে এই দুটো প্লাস হবে, এটা মাইনাস হবে। চলো এটাকে আমরা দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 1। নাও ফর লুপ, সেকেন্ড লুপ পাশেরটা নেব, লুপের নাম BCDB, BCDB। কি লিখবো? I1 মাইনাস IG ইন্টু Q, এটা পজিটিভ, I2 এটা মাইনাস হবে, I2 প্লাস IG ইন্টু S, আমি এদিকে যাচ্ছি কারেন্ট এইদিকে, এটা মাইনাস হবে,
মাইনাস আইজি ইন্টু জি, এটাও মাইনাস হবে কারণ আমি এইদিকে যাচ্ছি, কারেন্ট এইদিকে। দিস ইজ অলসো 0 and give it a number 2. So these two are the equations obtained from these two loops by applying KVL. এবার আমরা ব্যালেন্স স্টেটের যে ডেফিনিশন এইটা এই ইকুয়েশনে পুট করব। চলো পুট করি। তো আইজির জায়গায় যদি 0 বসাই তাহলে এই ইকুয়েশনটা আমরা পুটিং Ig equal to 0, what will we get? We will get I1P equal to I2R, isn't it? এটা 0 হয়ে গেছে, ওটা ওই পাশে নিয়ে গেছি। Similarly, and from second equation Ig 0, Ig 0, Ig 0, so it will be I1Q equal to I2S. বোঝা গেল? তো এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। এটাকে দাও নাম্বার 3, এটাকে দাও নাম্বার 4। ওকে, ডান। এবার আমরা একটু উপরে চলে আসি, এইখানটায় আসি। হ্যাঁ, এবার এই ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4 এই দুটোকে ডিভাইড করে দাও। সো উই উইল গেট P by Q equal to R by S. So this is the condition for balanced state. তার মানে তুমি বলতে পারো যে যখন IG 0, যখন এই রাস্তায় কোনো কারেন্ট যাচ্ছে না, তখন অবশ্যই এই P, Q, R এবং S এর মধ্যে এই সম্পর্কটা থাকবে। অথবা উল্টো দিক থেকেও বলতে পারো যখন এই রোধগুলোর মধ্যে এই সম্পর্ক তৈরি হবে তখনই এই রাস্তায় কারেন্ট ঢুকবে না বা যাবে না, তখনই আইজি 0 হবে। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর ব্যালেন্স স্টেট। তুমি যদি পি কিউ আর এস এর মধ্যে এরকম একটা সম্পর্ক আনতে পারো বাই চেঞ্জিং দ্য রেজিস্ট্যান্সেস, দেন আইজি উইল বি 0 and the bridge will be said a balanced Wheatstone bridge. বোঝা গেল? এবার এই ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজটাই আমাদের কাছে, মানে আমরা যে কাজের জন্য একে ব্যবহার করব তার জন্য আমাকে ব্যালেন্সড করতে হবে। হুইটস্টোন ব্রিজটাকে ব্যালেন্স করলেই আমরা কিন্তু অজ্ঞাত রোধটা বের করে ফেলতে পারবো। দেখো কিভাবে, খুবই সিম্পল। আমি কি বলেছিলাম যে এই চারটা রোধের মধ্যে যদি যে কোনো একটা অজানা হয়, ধরো তুমি যে কোনো জায়গায়, ধরো কিউ এর জায়গায় বা এস এর জায়গায় বা আর এর জায়গায় যা যেখানে খুশি অজ্ঞাত রোধটা লাগিয়ে দিয়েছো। ধরো তোমার কিউটা হচ্ছে অজ্ঞাত, তাহলে অজ্ঞাত রোধের মান লিখলাম আমি কিউ এর জায়গায় এক্স, মানে এই জায়গায় রোধটা লাগিয়েছো। তোমাকে যে তারটা দেওয়া হয়েছিল সেই তারটাকে তুমি এইখানে কানেক্ট করেছো। তো এরপরে তুমি এগুলোকে চেঞ্জ করে এই কন্ডিশনটা অ্যাটেইন করেছো, অর্থাৎ এই রাস্তায় তখন আর কারেন্ট যাচ্ছে না। তুমি বুঝে গেছো যে এটা ব্যালেন্স স্টেটে চলে আসছে। তাহলে ওই সময় আমরা কি লিখতে পারবো? P by X, X is unknown, equal to R by S. Therefore X equal to কি হবে তাহলে? P into S divided by R. So this is the unknown resistance. তো এইভাবে কিন্তু আমরা এই বর্তনীর সাহায্যে অজ্ঞাত রোধ পরিমাপ করতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার এই রেজাল্টটার কিছু ডিসকাশনস আছে, সেই ডিসকাশনস গুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা বইতে দেখবে পয়েন্ট করে করে দেওয়া আছে, ওই ডিসকাশন গুলো পড়বে। তো আমি কয়েকটা জিনিস একটু ডিসকাস করব। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা রোধ নির্ণয় করতে পারি ঠিকই, তবে যে মানের রোধ আমরা নির্ণয় করতে পারি তার রেঞ্জটা হচ্ছে মোটামুটি ভাবে এইরকম, লেস দ্যান 1000 ওহম, গ্রেটার দ্যান 1 ওহম। এই রেঞ্জের রোধ যদি হয়, অজ্ঞাত রোধের মানটা যদি এই রেঞ্জের হয়, তাহলেই আমরা মোটামুটি সঠিকভাবে এই বর্তনীর সাহায্যে রোধের মানটা নির্ণয় করতে পারি। যদি রোধের মান 1 ওহমের থেকে কম হয় বা 1000 ওহমের থেকে বেশি হয়, কিলো ওহম রেঞ্জের যদি রোধ হয়, মানে অনেক হাই ভ্যালু, তাহলে কিন্তু এই বর্তনীর কিছু লিমিটেশন আছে, এই বর্তনী সঠিক মান দেবে না। কেন দেবে না বলি, প্রথমে বলি যদি খুব লো রেজিস্ট্যান্স মাপতে চাই, এক্স এর মান যদি খুব লো হয়, লো রেজিস্ট্যান্স হলে কি হবে একটু ভাবো,
যে এই যে বর্তনীটা, এই রোধ চারটা ছাড়াও কিন্তু আরো কিছু এক্সট্রা ওয়্যার আছে এই বর্তনীতে, তার আছে, তাদের রোধ নগণ্য বলে আমরা এই থিওরিতে তাদেরকে উপেক্ষা করেছি। কিন্তু যদি তুমি যে রোধটা মাপতে যাচ্ছ এটাই যদি নগণ্য হয়, তখন কিন্তু এই কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স গুলোকে ইগনোর করা যাবে না। পরিষ্কার? তো তাদেরকে যদি ইগনোর করা না যায় তাহলে এই ফর্মুলাতে কিছু মডিফিকেশনস আসবে, কিন্তু আমরা তো এই ফর্মুলা দিয়েই কাজ করতে অভ্যস্ত বা কাজ করব, সুতরাং তোমার রেজাল্টে এরর তো আসবেই। পরিষ্কার? সো দিস ইজ দ্য রিজন ওয়াই লো রেজিস্ট্যান্সেস ক্যান নট বি কারেক্টলি মেজার্ড বাই দিস সার্কিট। আচ্ছা, এবার বলি হাই রেজিস্ট্যান্সের ব্যাপারটা। যদি খুব হাই রেজিস্ট্যান্স হয় এক্স, ধরো এইখানে সেই রেজিস্ট্যান্সটা লাগানো আছে, খুব হাই রেজিস্ট্যান্স, তো হাই রেজিস্ট্যান্স যদি হয় তাহলে সমস্যাটা হচ্ছে যে এই রাস্তায় কারেন্ট প্রায় ঢুকবেই না, সব কারেন্ট এই দিক দিয়ে যাবে। ফলে কি হবে, এই দিকে যে কারেন্টটা ফ্লো করবে দ্যাট উইল বি, মানে সামটাইমস এরকম হবে যে এত ফিবল কারেন্টের ভেতর দিয়ে ফ্লো করবে, এত কম মানের কারেন্ট ফ্লো করবে যে গ্যালভানোমিটার সেটা ডিটেক্ট নাও করতে পারে। তোমার মনে হবে নাল পয়েন্ট এসে গেছে, বাস্তবে নাল পয়েন্ট আসেইনি। পরিষ্কার? মানে গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো করবে না, কারণ এই দিক দিয়ে খুব কম মানের কারেন্ট ফ্লো করার সম্ভাবনা থাকবে। আমার কথা বোঝা যাচ্ছে? তো এই রাস্তায় খুবই কম কারেন্ট, এই রাস্তায় সবচেয়ে এই সমস্ত কারেন্টই এই রাস্তায়, তো এই রাস্তায় যদি খুবই কম কারেন্ট হয় তো নাল পয়েন্ট আসার আগে পরে এই দিক দিয়ে তো কিছু কারেন্ট ফ্লো করবে। তো এই দিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে দ্যাট উইল বি, সেই দিক দিয়েই হোক আর এই দিক দিয়েই হোক, দ্যাট উইল বি ভেরি স্মল, কারণ এই রাস্তার কারেন্টটাই তো স্মল। এই রাস্তার কারেন্টটা যেহেতু স্মল, তাহলে এর একটা পার্ট এদিক দিয়ে আসবে, তাই না? তো তার একটা পার্ট তো আরো স্মল হবে, ঠিক কি না? অথবা তুমি যদি এরকম ভাবো যে এইখানে এসে এই কারেন্টটা ডিভাইডেড হবে, সেটাও হতে পারে। নাল পয়েন্টের আগে পরে দুই রকমই হতে পারে, তাই না? না, কারেন্ট এখান থেকে এদিকেও আসতে পারে, এখান থেকে এদিকেও যেতে পারে। তো এখান থেকে যদি এইদিকে যায় সেক্ষেত্রে খুব বেশি কারেন্ট তো এইদিকে ঢুকবে না, কারণ এই রাস্তায় তো প্রচুর রেজিস্ট্যান্স। খুব বেশি কারেন্ট ঢুকলে তো এটার সাথে অ্যাড হয়ে এখানে যেতে হবে, কিন্তু এই রাস্তায় তো রেজিস্ট্যান্স বেশি, ফলে এই রাস্তায় কিন্তু কখনোই বেশি কারেন্ট যাচ্ছে না, খুব কম কারেন্ট যাচ্ছে। তার মানে এই রাস্তার কারেন্টটাও অবভিয়াসলি খুব কম থাকবে সব সময়। তো খুব কম যদি থাকে গ্যালভানোমিটার সামটাইমস ওটাকে ডিটেক্ট নাও করতে পারে, ফলে তুমি এক্সাক্ট নাল পয়েন্ট নাও পেতে পারো। পরিষ্কার? গ্যালভানোমিটারটার সেনসিটিভিটি বা যন্ত্রটার সামগ্রিক সেনসিটিভিটিটা কিন্তু কমে যাবে যদি খুব হাই রেজিস্ট্যান্স কোনো একটা জায়গায় তুমি কানেক্ট করো। So this is the reason why high resistances or very high resistances cannot be accurately measured by this circuit. Okay? So এটা হচ্ছে একটা লিমিটেশন এই বর্তনীটার। আচ্ছা, সেকেন্ড কথা যেটা বলবো সেটা হচ্ছে এই বর্তনীতে আমরা যদি PQRS যা আছে ঠিক আছে, আমরা যদি ব্যাটারি এবং গ্যালভানোমিটারের পজিশন যদি ইন্টারচেঞ্জ করি, একটু ভাবো। সাপোজ আমি ব্যাটারিটাকে এই দুই বিন্দুর মধ্যে কানেক্ট করে দিলাম আর গ্যালভানোমিটারটাকে এই দুই বিন্দুর মধ্যে কানেক্ট করে দিলাম, তাতে কি নাল পয়েন্ট পরিবর্তিত হবে? অর্থাৎ নিস্পন্দ বিন্দু বা ব্যালেন্স স্টেটের যে কন্ডিশন, সেই কন্ডিশনে কি কোনো চেঞ্জ আসবে? দ্য অ্যান্সার ইজ নো। কেন আসবে না? দেখো, P/Q = R/S এখন আছে, এখন B আর D এর মধ্যে গ্যালভানোমিটার লাগানো আছে এবং A আর C এর মধ্যে ব্যাটারি লাগানো আছে। এবার যদি তুমি ইন্টারচেঞ্জ করো, ইন্টারচেঞ্জ করলে কি হবে? তখন তোমার দেখো P/Q = R/S মানে কিন্তু আমরা এটাকে এটাও লিখতে পারি P/R = Q/S। এই দুটো তো একই। P/Q = R/S মানে P/R = Q/S। তখন দেখো যখন ইন্টারচেঞ্জ করে দিবা তখন কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়াবে। অর্থাৎ তুমি যখন এইখানে দেখো, একটু চিন্তা করে, তুমি যখন ব্যাটারিটাকে খুলে এইখানে লাগাবে, ব্যাটারিটাকে যদি এইখানে লাগাও তাহলে ব্যাটারির দুই প্রান্তে এই যে ব্যাটারির দুই প্রান্ত, তখন কিন্তু তোমার এখন যেটা P আর Q তখন সেটা হয়ে যাবে P আর R, আর এখন যেটা R আর S তখন সেটা হয়ে যাবে Q আর S। একটু চিন্তা করলে নিজে একটু সার্কিটটা এটাকে খুলে লাগিয়ে নিলে তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো ব্যাপারটা? ফলে ব্যালেন্স স্টেটের কন্ডিশনে কোনো পরিবর্তন বা কোনো প্রভাব পড়বে না, সেম থাকবে। ওকে? সো ব্যাটারি অনেক সময় কোশ্চেন করে যে এই বর্তনীতে কি ব্যাটারি এবং গ্যালভানোমিটারের পজিশন ইন্টারচেঞ্জ করা যায় কিনা, বা ইন্টারচেঞ্জ করলে এই কন্ডিশনে কোনো এফেক্ট পড়ে কিনা? দ্য অ্যান্সার ইজ নো।
কারণ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস মানে পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস, এবং যখন ইন্টারচেঞ্জ করবো আমরা তখন অ্যাকচুয়ালি এইটা দাঁড়াবে। তো এটা আর এটা অভিন্ন জিনিস, সেম জিনিস। ওকে, সো দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট যেটা কিনা এই বর্তনী সম্পর্কে ডিসকাস করার ছিল। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে। আচ্ছা, থার্ড যে পয়েন্টটা এই বর্তনী সম্পর্কে বলার আছে সেটা হচ্ছে এটা, যে ব্যালেন্স স্টেটে যদি এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে বলে, আমাদের অনেক প্রবলেমে সেটা করতে হবে এবং এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তাহলে পরে আমরা এই মাঝখানের রোধটাকে ইগনোর করতে পারি। তোমাদের দেখবে একটা ওই তুল্য রোধ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম কানেকশন রিমুভাল মেথড একটা আছে। কানেকশন রিমুভাল মেথড আমরা কখন অ্যাপ্লাই করি? যখন দেখি যে কারেন্ট কোনো একটা ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে না, তখন আমরা ওই ব্রাঞ্চটাকে খুলে দিতে পারি। যেমন এই ব্রাঞ্চে ব্যালেন্স স্টেট, যদি ব্যালেন্স স্টেট থাকে তাহলে এই ব্রাঞ্চে তো কারেন্ট নেই, তার মানে এই কানেকশনটার কোনো মানেই নেই, এখান থেকে খুলে দাও কানেকশনটা। সোজা কথা, এটা নেই। পরিষ্কার? তাহলে পরে এবার তো সিম্পল বর্তনী, এই দুটো সিরিজ, তারপরে তুমি প্যারালাল করে দাও। পরিষ্কার? তো এটা কিন্তু যাতে মাথায় থাকে, আমি একটা প্রবলেম নিয়ে তোমাদের দেখাচ্ছি। মনে করো এটা ধরো এটা দেওয়া আছে 6 ওহম, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, এটা 6 ওহম, এটা 12 ওহম, এটা মনে করো 5 ওহম, এটা মনে করো 10 ওহম, আর এটা মনে করো 5 ওহম। তো তোমাকে বললো যে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো, আর ইকুইভ্যালেন্ট কত বের করো। ওকে, তো আর ইকুইভ্যালেন্ট বের করার আগে তোমাকে দেখতে হবে যে এই বর্তনীটা হুইটস্টোন ব্রিজ কিনা। যদি 5টা রোধের বর্তনী হয় তাহলে আগে এটা একটু মাথায় চিন্তা করে নেবে যে 5টা রোধের বর্তনী হলে যদি সিরিজ প্যারালাল ঠিকঠাক বুঝতে না পারো, তাহলে প্রথমে একটু দেখে নেবে যে এটা হুইটস্টোন ব্রিজ কিনা। তো দেখলে বুঝতে পারবে হ্যাঁ এটা হুইটস্টোন ব্রিজ। এই যে পি, এই যে কিউ, এই যে আর, এই যে এস, এই যে মাঝখানের রোধটা। এবার দেখবে যে এটা ব্যালেন্সড কিনা। ব্যালেন্স চেক করার উপায় কি? দেখো এই দুটোর অনুপাত করো, 6/12 which is half, 5/10 which is also half, so it's balanced. ব্যালেন্সড যখনই হবে তখন আমরা জানি এই রাস্তায় কারেন্ট ফ্লো করবে না, তো এই রাস্তাটাকে সরিয়ে দাও, মুছে দাও। এবার সিম্পল, 6 আর 12 এর সিরিজ কত হয়? 18, আর 5 আর 10 এর সিরিজ 15, তাহলে এটা হবে 15 into 18 divided by 15 plus 18, সিরিজ তারপর প্যারালাল হয়ে গেল। যদি এই বর্তনী এখানে যদি ব্যাটারি দেওয়া থাকে বা এক্সট্রা আরো কোনো সিরিজের রেজিস্টার দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে তুল্য রোধের সাথে ওটা অ্যাড করতে হবে। যদি কারেন্ট বের করতে বলে সেই ইএমএফ কে ওই তুল্য রোধ দিয়ে ভাগ করে দিলেই কারেন্ট বেরিয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে হুইটস্টোন ব্রিজ সম্পর্কে বলার আমার যা যা ছিল মোটামুটি ভাবে। কি কি বললাম আমি? হুইটস্টোন ব্রিজের যে ব্যালেন্স স্টেটের কন্ডিশন এটা ডিরাইভ করলাম, করার পর আমি যে কথাগুলো বললাম একটু আবার আমি সামারি করে দিচ্ছি। 1 নম্বর বলেছি যে এর সাহায্যে খুব উচ্চ মানের রোধ বা খুব নিম্ন মানের রোধ সঠিকভাবে পরিমাপ করা সম্ভব নয়। কেন নয় তা এক্সপ্লেইন করেছি। 2 নম্বর যেটা বলেছি, হুইটস্টোন ব্রিজ বর্তনীতে ব্যাটারি এবং গ্যালভানোমিটার ইন্টারচেঞ্জ করা যায়, তাতে ব্যালেন্স স্টেটের কন্ডিশনে কোনো এফেক্ট পড়ে না। 3 নম্বর যেটা বলেছি, হুইটস্টোন ব্রিজ বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করার সময় যদি হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্স স্টেটে থাকে তাহলে মাঝখানের রোধটাকে অগ্রাহ্য করতে হবে। ওকে, এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ বর্তনী অনেক সময় সরাসরি মানে এত সোজা ভাবে দেওয়া থাকে না, এমন ভাবে দেওয়া থাকে হয়তো দেখে বুঝতে অসুবিধা হয় যে এটা হুইটস্টোন ব্রিজ। আমি খুব কমন দুটো হুইটস্টোন ব্রিজ দেখাচ্ছি। দেখো অ্যাপারেন্টলি ফার্স্ট মানে প্রথম দৃষ্টিতে তোমার মনে হবে যেটা বুঝি অন্য কোনো বর্তনী, কিন্তু বাস্তবে একটু চিন্তা করলে বুঝতে পারবে যেটা হুইটস্টোন ব্রিজ। যেমন একটা দেখাচ্ছি, তো এই বর্তনীটা দেখো অ্যাপারেন্টলি কি মনে হয়? অ্যাপারেন্টলি হুইটস্টোন ব্রিজ অন্তত মনে হচ্ছে না, কিন্তু একটু চিন্তা করলে বুঝতে পারবে যেটা কিন্তু হুইটস্টোন ব্রিজ। দেখো এই যে এ পয়েন্ট থেকে আসলে এই যে একটা রেজিস্টার গেল, এটা গেল সিরিজে চলে গেল, তার মানে এটা তোমার পি, এটা তোমার কিউ। এদিক দিয়ে আসো, এই যে আর আর এই যে এস গিয়ে বি তে ফিনিশ, আর এই যে এ বি পয়েন্ট এইটা হচ্ছে তোমার সি পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার ডি পয়েন্ট। যদি দাও এদের মাঝখানে যেটা লাগানো আছে ওই যে আমরা গ্যালভানোমিটার যেটা এতক্ষণ ধরে দেখে আসছিলাম সেটা, সেই রোধটা এটা বোঝা যাচ্ছে।
এই যে দুটো রোধ এটা এটা, নিচে দুটো রোধ এটা এটা, আর এই দুটো রোধের সংযোগস্থল আর এই দুটো রোধের সংযোগস্থল, দেখো এই দুটো রোধের সংযোগস্থল আর এই দুটো রোধের সংযোগস্থলের মধ্যে এটা লাগানো, একদম এক্সাক্ট হুইটস্টোন ব্রিজ, ঠিক না? তো এটাও কিন্তু হুইটস্টোন ব্রিজ যেভাবে সলভ করে তুল্য রোধ ঠিক সেইভাবেই সলভ করতে হবে। যদি এই রোধগুলোর মধ্যে ব্যালেন্স স্টেটের কন্ডিশন থাকে তাহলে এই রোধটাকে আমরা ইগনোর করে দেব, এই রোধটাকে আমরা ভ্যানিশ করে দেব। ওকে, তো এটা কিন্তু হুইটস্টোন ব্রিজ। আরেকটা দেখাই, দেখো এই দেখো, ধরো এখানে ব্যাটারি দেওয়া থাকতে পারে বা এমনিও থাকতে পারে। তো এটা যদি তুল্য রোধ বের করতে বলে কি করবে? এটাও কিন্তু হুইটস্টোন ব্রিজ। যদি বুঝতে অসুবিধা হয় এইভাবে ভাবলে সুবিধা হবে। দেখো এমনি তো অনেকভাবেই ভাবা যায়। এটাকে এরকম করে খুলে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা কি হয়ে যাবে? দেখো এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা এরকম হয়ে যাবে। এটা মুছে দাও, তাহলে এইটা এসে গেল এ পয়েন্ট, বি পয়েন্টটাকে ওই পাশে নিয়ে যাও, কি দাঁড়ালো? হুইটস্টোন ব্রিজ। তো দেখবে যে ব্যালেন্স স্টেট আছে কিনা, ব্যালেন্স স্টেট থাকলে এই রোধটা বাদ দিয়ে দেবে, হয়ে গেল। তো এইভাবে কিন্তু এক্সামে বিভিন্ন জায়গায় কোশ্চেনে দেখবে এরকম বর্তনী থাকে, এরকম বর্তনী সংক্রান্ত সমস্যা থাকে, হয়তো এর মধ্যে ব্যাটারি লাগানো থাকে, এর মধ্যে ব্যাটারি লাগানো থাকে, কারেন্ট বের করতে বলে, বা হয়তো শুধুমাত্র তুল্যরোধী বের করতে বলে। তো আমাদের অ্যাপারেন্টলি দেখলে অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু একটু কেয়ারফুলি দেখলেই বুঝতে পারবে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ। ওকে, তো হুইটস্টোন ব্রিজ মোটামুটি ভাবে কমপ্লিট। হুইটস্টোন ব্রিজ নিয়ে আর তেমন কিছু বলার নেই। এবার আসি এই হুইটস্টোন ব্রিজ বর্তনীর ব্যবহারে। হুইটস্টোন ব্রিজ বর্তনীটাকে আরো সহজভাবে ব্যবহার করার জন্য একটা যন্ত্র তৈরি হয়েছে, সেই যন্ত্রটার নাম হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ যন্ত্রে এই নীতিটা, হুইটস্টোন ব্রিজের যে ব্যালেন্স স্টেটের কন্ডিশন বা হুইটস্টোন ব্রিজের সাহায্যে যেভাবে অজ্ঞাত রোধ মাপা হয় এক্স্যাক্টলি ওই নীতিটাই কিন্তু প্রয়োগ করা হয়। ওকে, তো আমরা চলো এখন মিটার ব্রিজে চলে যাই। ওকে, তো শুরু করছি মিটার ব্রিজ, আমাদের 2 নম্বর টপিক। মিটার ব্রিজ হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রটা টেবিলের উপর বসানো থাকে। সেখানে কি থাকে বলছি আমি, এক্স্যাক্টলি 1 মিটার লম্বা একটা সুষম প্রস্থচ্ছেদের এবং সুষম রোধের তার থাকে, পরিবাহী তার। এই তারের উপাদানটা জেনারেলি কনস্ট্যান্টাইন বা ম্যাঙ্গানিন হয়। এখানে কিন্তু কপারের তার নেওয়া হয় না, এটা মাথায় রাখবে। তামার তার নয় কিন্তু, এটা কনস্ট্যান্টাইন মানে অ্যালয়। আমরা যেখানে রোধ সম্পর্কে আলোচনা করেছিলাম ওখানে বলেছিলাম যে স্ট্যান্ডার্ড রোধক নির্মাণে কনস্ট্যান্টাইন বা ম্যাঙ্গানিন, নাইক্রোম এগুলো কেন ব্যবহার করা হয়, তো সেটা একটু চিন্তা করো। এখানে কিন্তু নেওয়া হয় কনস্ট্যান্টাইন অথবা ম্যাঙ্গানিনের তার, সুষম প্রস্থচ্ছেদ এবং সুষম রোধের তার। সুষম রোধ বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে এর প্রতি একক দৈর্ঘ্যের রোধ সেটা কিন্তু সব জায়গায় একই। তারটার দৈর্ঘ্য কত? তারটার দৈর্ঘ্য যদি L লিখি আমরা, L ইজ এক্স্যাক্টলি 100 সেন্টিমিটার। আর মনে করো যে এর 1 সেন্টিমিটারের রোধ হচ্ছে সিগমা ওহম, একক দৈর্ঘ্যের রোধ পার সেন্টিমিটারের রোধ হচ্ছে সিগমা ওহম। ওকে, এবার এর সাথে এই দুই প্রান্তে খুব পাতলা তামার পাত কানেক্টেড থাকে এইভাবে মাঝখানে। এটা পুরো একটা টেবিলের উপর বসানো থাকে, সেট করা থাকে। এখানে ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়ার জন্য স্ক্রু লাগানো থাকে, এইখানেও থাকে। ওকে, এই দুটো পয়েন্টের মধ্যে, এই যে দুটো পয়েন্ট তারের দুটো প্রান্ত, এই দুটো পয়েন্টের মধ্যে লাগানো থাকে একটা ব্যাটারি আর একটা সুইচ বা চাবি। ওকে, এখানে এই যে দুটো পয়েন্ট, এই যে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, লেফট গ্যাপ রাইট গ্যাপ। লেফট গ্যাপে একটা রেজিস্ট্যান্স বক্স লাগানো থাকে, রোধ বাক্স। ওকে, আর রাইট গ্যাপে
আমরা যে আননোন রোধটা যার মান নির্ণয় করব সেই তারটাকে বা সেই রোধটাকে যুক্ত করা থাকে। পরিষ্কার? এটা হচ্ছে একটা রোধ বাক্স। রোধ বাক্স কি? রোধ বাক্স হচ্ছে এর মধ্যে বিভিন্ন মানের রোধক থাকে, তো তুমি ইচ্ছা মতো এই গ্যাপে সুবিধা মতো বা ইচ্ছা মতো মানের রোধ ইউজ করতে পারবে, তোমার কাছে অপশন থাকবে। রোধ বাক্সে অনেক বিভিন্ন মানের রোধক থাকে, তোমরা ইউজ করবে পরীক্ষায় প্র্যাকটিক্যাল করার সময়, তো তখন আরো ভালো জানতে পারবে। আর এই যে মাঝখানের পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই মাঝখানের পয়েন্ট এর সাথে থাকে হচ্ছে একটা গ্যালভানোমিটার, আর সেটা একটা স্লাইডারের সাথে যুক্ত থাকে, স্লাইডার বা জকি বলতে পারো, যেটা কিনা এই তারের উপরে স্পর্শ করে থাকে তারের সাথে, এবং এটা মুভেবল, অর্থাৎ তারকে স্পর্শ করেই ইলেকট্রিক্যাল টাচ বিচ্ছিন্ন না করেই ও তারের লেফট এন্ড থেকে রাইট এন্ড পর্যন্ত মুভ করতে পারে, ইজিলি মুভ করা যায়, এটা ম্যানুয়ালি আমরা করতে পারি। ওকে, অসুবিধা আছে কিছু? এবার চলো এই বিন্দুগুলোর নাম দেই। ধরো এটা হচ্ছে পয়েন্ট সি আর এটা হচ্ছে পয়েন্ট ডি। ওকে, আশা করি পরিষ্কার বর্তনীটা। এটা একটা এক্স্যাক্টলি 1 মিটার দৈর্ঘ্যের সুষম প্রস্থচ্ছেদ এবং সুষম রোধের তার, তার দুই প্রান্তের সাথে ব্যাটারি এবং চাবি যুক্ত আছে। আর এইটা হচ্ছে কপারের পাত, এগুলো কপারের পাত। এই কপারের পাতের মধ্যে দুটো গ্যাপ আছে, লেফট গ্যাপে একটা রেজিস্ট্যান্স বক্স আর রাইট গ্যাপে হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, যার মান আমরা নির্ণয় করব সেটা যুক্ত করা আছে। আর এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত আছে একটা গ্যালভানোমিটারের মাধ্যমে, এবং এটা একটা স্লাইডার বা জকি, এটাকে এরকম করে স্লাইড করা যায় তারের দৈর্ঘ্য বরাবর। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে, এক মিনিট, সেটা হচ্ছে এইখানে একটা স্কেল থাকে প্যারালালি এই জায়গাটাতে, এটা ওই পাশেও থাকতে পারে এই পাশেও থাকতে পারে। তো এখানে সেন্টিমিটারে দাগ কাটা একটা স্কেল থাকে, যে স্কেল থেকে আমরা তারের দৈর্ঘ্য মাপতে পারবো। অর্থাৎ তারের দৈর্ঘ্য বলতে এই যে জকিটা যে পয়েন্টে কানেক্টেড থাকবে, আমরা লেফট এন্ড থেকে ওই পয়েন্টের দূরত্ব মাপতে পারবো এই স্কেলের সাহায্যে। ওকে, তো এই পয়েন্টটার আমি নাম কি দিয়েছিলাম? এই পয়েন্টটার নাম দিয়েছিলাম আমি সম্ভবত ডি। এবার একটু বোঝার চেষ্টা করো যে এই বর্তনীটা আসলে কি বর্তনী। একটু কেয়ারফুলি দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু হুইটস্টোন ব্রিজ বর্তনী। কিভাবে? এই দেখো, এই যে আমার পি, এই যে আমার কিউ, আর দেখো জকিটা যে বিন্দুতে কানেক্টেড সেই বিন্দুতে এই তারটা কিন্তু দুই ভাগে বিভক্ত। পরিষ্কার? ফলে এই পার্টের একটা রোধ আছে, এই পার্টের একটা রোধ আছে। এই পার্টের রোধ হচ্ছে আমার আর, আর এই পার্টের রোধটা হচ্ছে আমার এস। এই দুটি রোধের দেখো তারের দুই প্রান্ত, এই যে আর আর এস, আর আর এস এর যে দুই প্রান্ত তার সাথে যুক্ত আছে ব্যাটারি, আর এই যে পি আর কিউ এর সংযোগস্থল এবং আর আর এস এর সংযোগস্থলের মধ্যে লাগানো আছে গ্যালভানোমিটার। তো এটা কিন্তু হুইটস্টোন ব্রিজ, বোঝা যাচ্ছে? সিম্পল একদম। এই যে পি, এই যে কিউ, এই যে আর, এই যে এস, এই যে মাঝখানে গ্যালভানোমিটার। ওকে, হুইটস্টোন ব্রিজ বর্তনী। এবার আমরা কি করব দেখো, আমরা এখানে এখানে এই মানে অজ্ঞাত রোধ নির্ণয়ের প্রসেসটা আরো ইজি হয়ে গেছে। কেন? আমি শুধু সুইচ অন করব, সুইচ অন করে এই স্লাইডারটাকে মুভ করব এদিক ওদিক। স্লাইডার মুভ করলে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন হবে, গ্যালভানোমিটারে ডিফ্লেকশন আমরা লক্ষ্য করতে থাকবো, এবং এই স্লাইড করতে করতে একটা পয়েন্ট আমরা খুঁজে পাবো যে পয়েন্টে জকি বা স্লাইডার কানেক্টেড থাকলে গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন শো করবে না। তার মানে আমি বুঝে গেছি যে ওটাই হচ্ছে নাল পয়েন্ট। তার মানে আমি ব্যালেন্স স্টেটে পৌঁছে গেছি, তার মানে এই রাস্তায় তখন কারেন্ট যাচ্ছে না। তার মানে তখন আমি কি লিখতে পারবো? তখন লিখতে পারবো, আচ্ছা প্রথমে আরেকটা কথা আমি এখানে বলিনি, সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্স বক্স যেটা আমরা ইউজ করেছিলাম, এখান থেকে তোমাকে একটা সুইটেবল রেজিস্ট্যান্স তুলে নিতে হবে। তুলে নেওয়া মানে এই ওই রেজিস্ট্যান্সটা এই বর্তনীর এই গ্যাপটাতে ইনক্লুড হয়ে গেল, অর্থাৎ পি এর জায়গায় ওই রেজিস্ট্যান্সটা ইনক্লুড হয়ে গেল। পরিষ্কার? এইবার তাহলে এখানে রেজিস্ট্যান্স একটা দিয়ে রেখেছো তুমি, তোমার জানা, এটা তুমি স্লাইড করে করে নাল পয়েন্ট খুঁজে বের করেছো। এবার এই নাল পয়েন্ট যেখানে পেয়েছো ওখানে ওটাকে ফিক্স রাখো, রেখে এই দৈর্ঘ্যটা শুধু মেপে নাও।
ধরো এই যে দৈর্ঘ্যটা এডি, এই দৈর্ঘ্যটা তুমি পেলে স্কেল থেকে দেখলে এটা এল সেন্টিমিটার পেলে, তাহলে ওই দৈর্ঘ্যটা কত ওই পাশের টুকু তারের? ভেরি সিম্পল, 100 মাইনাস এল সেন্টিমিটার। ওকে ডান। তাহলে যেটাকে এখানে আমরা আর বলছি হুইটস্টোন ব্রিজের আর, মনে রাখবে হুইটস্টোন ব্রিজের যে আর রোধটা, এটা তোমার কি দাঁড়াবে? এল সিগমা ওহম, কারণ একক দৈর্ঘ্যের রোধ সিগমা। আর হুইটস্টোন ব্রিজের যেটা এস ছিল সেটা কত আসবে? 100 মাইনাস এল ইন্টু সিগমা, এত ওহম। ক্লিয়ার? এখান থেকে একটা রোধ ইউজ করেছো তুমি পি, এটা আননোন, এই রোধটার মান হচ্ছে এল সিগমা, আর এই রোধটার মান হচ্ছে 100 মাইনাস এল ইন্টু সিগমা। এবার ব্যালেন্স স্টেটের কন্ডিশন অ্যাপ্লাই করো। কি লিখবো তুমি তাহলে? এখান থেকে যে রোধটা তুলেছো হুইচ ইজ পি ডিভাইডেড বাই কিউ এর জায়গায় কে আছে? এক্স। এটা কত? এল সিগমা, আর এটা কত? 100 মাইনাস এল ইন্টু সিগমা। সিগমা সিগমা ক্যান্সেল, so it is L by 100 minus L, therefore X will be 100 minus L by L into P। এই যে Pটা, এই যে Pটা, এটা তুমি এখানে নিজে ইউজ করেছো, সুতরাং এটার ভ্যালু তুমি জানো। ওকে, তাহলে তোমাকে শুধু কি করতে হবে? এখান থেকে এখানে একটা সুইটেবল রেজিস্ট্যান্স ইউজ করতে হবে, আর স্লাইডার মুভ করে নাল পয়েন্টটা খুঁজে বের করতে হবে। সেই নাল পয়েন্টের যে দৈর্ঘ্যটা, এই এলটা, এটা মাপতে হবে। বাস, তারপরে এই ফর্মুলায় পুট করে দাও, ইউ উইল গেট দ্য রেজাল্ট। আননোন রেজিস্ট্যান্স বের হয়ে যাবে। সো ইটস ভেরি ইজি। আগেরটাতে হুইটস্টোন ব্রিজের যে র বর্তনী যেটা ছিল, সেই বর্তনীটাতে কিন্তু তোমাকে ম্যানুয়ালি চেঞ্জ করা, রোধের মান ম্যানুয়ালি চেঞ্জ করা, সেটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার, অনেক টাইম লাগবে ওখানে নাল পয়েন্টে পৌঁছাতে। কিন্তু এটা আরো অনেক স্মুথলি হবে। তার কারণ কি, এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তুমি যখনই এই স্লাইডারটাকে মুভ করবে না, আর আর এস এর মান অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তার কারণ কি, তুমি স্লাইডার এইদিকে নিয়ে আসো, এটা কমবে, এটা বাড়বে, ওইদিকে নিয়ে যাও, এটা বাড়বে, এটা কমবে। কারণ রোধ তো দৈর্ঘ্যের সমানুপাতি, এটা সুষম দৈর্ঘ্যের তার, সুষম প্রস্থচ্ছেদের এবং সুষম রোধের তার বলেছি। সুতরাং যেই দিকে দৈর্ঘ্য বেশি হবে ওইদিকে রোধ বেশি হবে। তো অবভিয়াসলি তুমি শুধু স্লাইডার মুভ করে দুটো রোধকে একসাথে চেঞ্জ করতে পারছো। সো তুমি নাল পয়েন্টে তাড়াতাড়ি পৌঁছতে পারবে, কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং স্মুথলি হবে। পরিষ্কার? তো এই হচ্ছে মিটার ব্রিজের সুবিধা, এটা তোমরা হয়তো প্র্যাকটিক্যালেও করবে। এবার বলি মিটার ব্রিজ নিয়ে একটা আলোচনা। মিটার ব্রিজের একটা লিমিটেশন, সেটা হচ্ছে এখানে না, এই যে রেজাল্টটা আমরা পাই, এই রেজাল্টটাতে কিন্তু কিছুটা এরর থাকে। বিশেষ করে যদি আমার এই রেজিস্ট্যান্সটার ভ্যালু স্মল হয়, তাহলে এররটা খুব কনসিডারেবল এরর হয়ে যায়, তখন এটাকে আমরা ইগনোর করতে পারি না। ওকে, তো সেই এররটা কি জন্য হয়? এররটা হচ্ছে এই যে পাথগুলো দেখতে পাচ্ছ, এই পাথগুলোর কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স আছে, খুব স্মল কিন্তু আছে। তো ওই রেজিস্ট্যান্স গুলোকে কিন্তু আমাদের হিসাবে আমরা ইনক্লুড করিনি। আমরা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস লিখেছি ঠিকই, কিন্তু এদের মান তো লিখি না, এদের রোধের মান তো ওখানে নেই। আমাদের এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু এদেরও তো কিছু রোধ আছে। তো এদের রোধ কিন্তু নগণ্য বলে আমরা উপেক্ষা করেছি। কিন্তু উপেক্ষা করলেও রেজাল্ট আমরা পাবো ঠিকই, কিন্তু এটা ত্রুটিপূর্ণ রেজাল্ট, এর মধ্যে কিছু না কিছু এরর আছে। তো এই এররটাকে আমরা বলি এন্ড এরর, প্রান্তিক ত্রুটি বাংলায় বলে, কারণ এই দুই প্রান্তে এই এক্সট্রা রোধগুলো ইনক্লুড হয়ে আছে। এবার এটাকে সংশোধনও করা যায়। সংশোধন কি করে করা যায় সেটা একটু বলি। দেখো, এন্ড এরর কারেকশন। ওকে, প্রথমে আমরা কি করব, এখানে দুটো জানা রোধ নেব। এই অজানা রোধের মানে যে পরীক্ষাটা অজানা রোধ যে নির্ণয় করব, সেটা কানেক্ট করব না। প্রথমে এখানেও জানা রোধ দেব, এখানেও রেজিস্ট্যান্স বক্স থেকে একটা জানা রোধ ইউজ করব, পি আর কিউ করে নাল পয়েন্ট খুঁজে বের করব। সো নাল পয়েন্ট ধরো পেলা L1 সেন্টিমিটারে। ওকে, তো প্রথম নাল পয়েন্ট তুমি L1 সেন্টিমিটারে পেয়েছো, তাহলে তুমি এবার কি লিখতে পারো? তুমি লিখতে পারো যে P বাই কিউ, তুমি লিখতে পারো P বাই কিউ ইজ ইকুয়াল টু L1 সিগমা ডিভাইডেড বাই 100 মাইনাস L1 ইন্টু সিগমা। এবার এখানে একটু কথা বলার আছে। দেখো, এইখানে তো এক্সট্রা রোধ ইনক্লুড হয়ে আছে, এইখানেও এক্সট্রা রোধ ইনক্লুড হয়ে আছে। তো এই রোধটা তো এখানে হিসাবে নিতে হবে, আমরা এন্ড এরর কারেকশন করতে যাচ্ছি। তাহলে আমরা ধরবো, দেখো এখানে আমি কি ধরছি,
আমরা ধরে নিচ্ছি যে এই প্রান্তে যে এক্সট্রা রোধ ইনক্লুড হয়ে আছে সেটা এই তারের λ1 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধের সমান। কথাটা একটু ভালো করে বুঝবে। এখানে যে রোধটা ইনক্লুড হয়ে আছে এক্সট্রা, সেটাকে আমি ধরলাম যে এই তারটার λ1 সেন্টিমিটার দৈর্ঘ্যের যা রোধ তার সমান, আর ওই প্রান্তে যেটা আছে সেটা হচ্ছে এই তারেরই λ2 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধের সমান। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাকে এই লেন্থ দুটোতে মডিফিকেশন আনতে হবে। এই L1টা তাহলে আমাকে লিখতে হবে L1 প্লাস λ1, isn't it? আর 100 মাইনাস L1 যেটা, তার সাথে আমাকে অ্যাড করতে হবে λ2। আমি রোধ দুটো ইনক্লুড করলাম কিন্তু দেখো, কিন্তু লেন্থ হিসাবে ইনক্লুড করলাম। ওকে, এবার সিগমা থাকবে, সিগমা ক্যান্সেল হবে, তাহলে আলটিমেটলি তোমার ইকুয়েশন দাঁড়ালো L1 প্লাস λ1 ডিভাইডেড বাই 100 মাইনাস L1 প্লাস λ2। এবার কি করো, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1। এবার ইন্টারচেঞ্জ করে দাও, অর্থাৎ কিউটাকে এখানে নিয়ে আসো, পিটাকে এখানে নিয়ে যাও। এবার কিন্তু নাল পয়েন্ট চেঞ্জ হবে। ওকে, তো এবার আবার স্লাইডার সরিয়ে সরিয়ে নাল পয়েন্ট খুঁজে বের করো। ধরো L2 তে পেলে, এবার তাহলে এবার লিখবে Q বাই P ইজ ইকুয়াল টু L2 প্লাস λ1 ডিভাইডেড বাই 100 মাইনাস L2 প্লাস λ2। এটাকে দাও 2 নম্বর। λ1 λ2 আনচেঞ্জ থাকবে, কারণ এটা তো যন্ত্র যখন তৈরি হয়েছে এগুলো ফিক্সড হয়ে গেছে। এইখানে কত রোধ ইনক্লুড আছে, এখানে কত রোধ ইনক্লুড আছে, তো ফিক্সড। ফলে দুটো ইকুয়েশন এই λ1 λ2 বসবে। একটা হচ্ছে P বাই Q ইকুয়াল টু দিস, আর একটা Q বাই P ইকুয়াল টু দিস। এবার এই দুটো ইকুয়েশনকে সমাধান করো, কারণ P আর Q এর মান তো তুমি জানো, L1 L2 এর মানও তুমি মেপেছো, শুধু λ1 λ2 অজানা। সমাধান করলে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর এবার তুমি আননোন রেজিস্ট্যান্স লাগাও। আননোন রেজিস্ট্যান্স লাগানোর পর যেভাবে করে একটু আগে যেটা দেখালাম সেভাবে করবে। শুধু কি পরিবর্তন হবে, আমাদের যে ফর্মুলাটা ছিল আননোন রেজিস্ট্যান্সের ফর্মুলা আমাদের কি ছিল, 100 মাইনাস L ছিল, এর সাথে λ2 এড করে দাও, আর নিচে ছিল L শুধু, এর সাথে λ1 এড করে দাও, আর সঙ্গে এইখানকার যে রেজিস্ট্যান্সটা ওটা তো থাকবেই, ওটাকে তুমি লিখবে এটার সাথে মাল্টিপ্লাই করে। আবার লিখি x ইকুয়াল টু 100 মাইনাস L প্লাস λ2 ডিভাইডেড বাই L প্লাস λ1, আর এই পুরোটার সাথে গুণ থাকবে ওই P রেজিস্টারটা, যেটা তুমি এখানে এই গ্যাপে লেফট গ্যাপে ইউজ করেছো, রেজিস্ট্যান্স বক্স থেকে যেটা ইউজ করেছো। ওকে, সো দিস উইল বি দ্য কারেক্টেড ফর্মুলা। তো প্রসেসটা বুঝতে পেরেছো? প্রথমে দুটো জানা রোধ দিয়ে আমরা দুটো ইকুয়েশন তৈরি করব। এখানে P এখানে Q রেখে তারপরে এটাকে ইন্টারচেঞ্জ করে দুটো ইকুয়েশন তৈরি করে সমাধান করে λ1 λ2 বের করে নেব, তারপরে এই ফর্মুলায় পুট করে দেব। ক্লিয়ার? সো এই হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ দিয়ে আমরা যা যা করতে পারি, বলতে আমরা মিটার ব্রিজ দিয়ে মেইনলি একটাই কাজ করি, সেটা কি, সেটা হচ্ছে অজ্ঞাত রোধ নির্ণয় করি। অজ্ঞাত রোধ নির্ণয় করতে গেলে আমাদের এন্ড এরর হয়, এন্ড এরর কি সেটা কি করে কারেক্ট করতে হয়, কারেকশন কিভাবে করে সেটাও আমি দেখালাম। তো মিটার ব্রিজ, ও আরেকটা কথা সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কেন এখানে কপারের ওয়্যার নেওয়া হয় না। কপার ওয়্যার নিলে কি হয় জানো, তুমি যদি 1 মিটার লম্বা একটা কপারের তার নাও, তার যদি মোটামুটি ব্যাস যদি 0.5 মিলিমিটার হয়, এটাই এভারেজ ব্যাস এরকমই হয় মিটার ব্রিজ তারের, তাহলে তার রোধ হয় সম্ভবত এই 0.2 ওহম টোম এরকম টাইপের একটা রোধ হয়। বোঝা গেল? আর যদি তুমি কনস্ট্যান্ট টানের নাও, তাহলে সেম তারের সেম লেন্থ সেম ডায়ামিটার, ওটা হয় 2 ওহম। পরিষ্কার? তো এর তুলনায় 10 গুণ। বোঝা যাচ্ছে কথা? ফলে কি হয়, যদি খুব কম রোধ হয় না, এটা কি কম রোধ হলে কি হয় আমরা একটু আগে ডিসকাস করেছি হুইটস্টোন ব্রিজে, খুব কম রোধ হলে সেনসিটিভিটি কমে যাবে, ঠিক কি না? একদিক দিয়ে বেশি কারেন্ট যাবে, একদিক দিয়ে কম কারেন্ট যাবে। সো তারপরে এই যে এই এন্ড কারেকশন গুলো যেটা হবে, সেই এন্ড কারেকশন গুলো খুব ম্যাটার করবে, এন্ড এরর গুলো খুব ম্যাটার করবে। সো এই জন্য আমরা কি করি, সেনসিটিভিটি বাড়ানোর জন্য একটু হাই রেজিস্ট্যান্স দরকার পড়ে। তো সেটা কিন্তু কপারে পাওয়া সম্ভব না, 1 মিটার লম্বা তারে কপারে ওই রেঞ্জের রেজিস্ট্যান্স পাওয়া যায় না। সেই জন্য আমরা কনস্ট্যান্ট টান ইউজ করি। কনস্ট্যান্ট টানের রেজিস্টিভিটি কপারের তুলনায় অনেকটাই বেশি, ফলে আমরা 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে এইরকম মানের একটা রোধ পাই, যার ফলে এই যন্ত্রটার সেনসিটিভিটি অনেকটাই বেশি হয়। পরিষ্কার আমার কথা? কপার ইউজ না করার কারণটা কি? কারণ হচ্ছে কপারের রোধ খুব কম, কপার খুব ভালো পরিবাহী, রেজিস্টিভিটি খুব লো। পরিষ্কার?
তো ফলে রোধ কম হওয়ার জন্য যন্ত্রটার সেন্সিটিভিটি কমে যায়। আমরা একটা কনসিডারেবল অ্যামাউন্ট রোধ দরকার হয় আর এর জায়গায় এস এর জায়গায়, তো সেটা কনস্ট্যান্টাইন আমাদের, কনস্ট্যান্টাইন ইজ দ্য সুইটেবল ম্যাটেরিয়াল, অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়াল। কনস্ট্যান্টাইন, ম্যাঙ্গানিন এগুলো ইউজ করা হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। মিটার ব্রিজের আলোচনা আমাদের এখানেই শেষ। এবার আমরা যে টপিকটাতে যাব এটা অনেক বড় টপিক, এটা হচ্ছে পোটেনশিওমিটার। ওকে, আচ্ছা চলো এবার তাহলে আমাদের লাস্ট টপিক, লাস্ট ইনস্ট্রুমেন্ট যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে পোটেনশিওমিটার। খুবই ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট এবং একটা ইম্পর্টেন্ট টপিক এক্সামের জন্য। বিভিন্ন এক্সামে পোটেনশিওমিটারের কোশ্চেন কিন্তু আসে এবং তোমরা এই পোটেনশিওমিটারের প্রবলেম সলভ করতে, পোটেনশিওমিটারের কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে আমি দেখেছি বেশিরভাগ তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো না। আমাকে সেকেন্ড টাইম পড়াতে হয়েছে, থার্ড টাইম পড়াতে হয়েছে, এরকম অনেক হয়েছে পোটেনশিওমিটার, এই পোটেনশিওমিটারের পুরো কনসেপ্টটা। ওকে, এক্সামের আগে হয়তো আবার করে পড়াতে হয়েছে। তো ভালো করে শুনবে পোটেনশিওমিটার কি, কিভাবে কাজ করে, কোন নীতির উপর কাজ করে এবং কি কি কাজ এর সাহায্যে করা যায়। শুরু করছি। প্রথমেই আমি বলে নেই যে পোটেনশিওমিটার একটা মাল্টিপারপাস ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে অনেক কিছু করা যায়। আমরা বেসিক্যালি মানে মেইনলি তিনটা জিনিস এটা দিয়ে করা শিখবো। একটা হচ্ছে এটা দিয়ে আমরা কোনো একটা তড়িৎ কোষের তড়িৎ চালক বল কি করে পরিমাপ করে সেটা শিখবো। 2 নম্বর, দুটি তড়িৎ কোষের তড়িৎ চালক বলের তুলনা করতে শিখবো, মানে অনুপাত নির্ণয় করতে শিখবো কি করে করে। আর 3 নম্বর যেটা করব সেটা হচ্ছে কি করে ও কোনো সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ স্মল আর যেটা অভ্যন্তরীণ রোধ পরিমাপ করে সেই বিষয়টা শিখবো। এই তিনটা মেইনলি শিখবো। এছাড়াও একে অনেক কাজে আরো ব্যবহার করা যায়। এটা দিয়ে বিভব পার্থক্য মাপা যায়, এটাকে ভ্যারিয়েবল রেজিস্টার হিসেবে ইউজ করা যায়। হ্যাঁ, সেগুলো হয়তো কোনো কোনো বইতে আছে দেখবে। তো মেইনলি এই তিনটা জিনিস যদি আমরা জানি, বাকিগুলো ইজি, কোনো ব্যাপার না। ওকে, তো চলো প্রথমে আমি বলে নেই যে এই যন্ত্রটা কিন্তু যে নীতির উপরে কাজ করে সেটা হচ্ছে এর যে এই যন্ত্রেও কিন্তু একটা মিটার ব্রিজের মতো একটা তার থাকে। মিটার ব্রিজের তারটা যেমন এক্স্যাক্টলি 1 মিটার লম্বা, এটা 1 মিটার লম্বা না, এটা 5 থেকে 10 মিটার লম্বা হতে পারে। এটা ওই সুষম প্রস্থচ্ছেদেরই তার, সুষম রোধেরই তার, কিন্তু এটা অনেক লম্বা, 5 মিটার থেকে 10 মিটার অবধি হয়। এবার এই তারের যে কোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য ভি ভ্যারিজ অ্যাজ ওই দুটি বিন্দুর দূরত্ব। এটা হচ্ছে পোটেনশিওমিটারের মূল নীতি। অথবা তুমি বলতে পারো, এইভাবেও তুমি বলতে পারো ভি বাই এল ইজ এ কনস্ট্যান্ট। অথবা তুমি এইভাবেও বলতে পারো ডিভিডিএল ইজ এ কনস্ট্যান্ট। এই ডিভিডিএল কে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটাকে বলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তার মানে ওই তারটা সর্বত্র একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য একই থাকে। এইটাই হচ্ছে নীতি। এই নীতির উপর, এটাই হচ্ছে ওর প্রিন্সিপল, যে নীতির উপরে ও যে কাজগুলো করে প্রত্যেকটাই এই নীতির উপরে বেস করে করে, এই নীতির উপরে বেস করে করা যায়। পরিষ্কার? এবার এটা কি কিভাবে হয় ওখানে সেটা আমরা ঢুকবো এখনই। তো প্রথমে আমি এটা বলে নিলাম যে এটা কিন্তু পোটেনশিওমিটারের নীতি। V varies as L বা V by L is a constant অথবা dVdL is a constant. dVdL is called potential gradient. এবার আমি যন্ত্রটাতে যাই। চলো, যন্ত্রটা এরকম একটা লম্বা তার, আমি যেরকম বললাম। তো তারটাকে আমি না রোধ হিসাবে আঁকি। হ্যাঁ, এই হচ্ছে তারের দুই প্রান্ত, এ বিন্দু বি বিন্দু। এর সাথে একটা ব্যাটারি যুক্ত থাকে, একটা চাবি থাকে। মূলত এই হচ্ছে যন্ত্রটা। কে, এই হচ্ছে তোমার ব্যাটারি, ধরো এই ব্যাটারির তড়িৎচালক বল E0, এই চাবিটা ধরলাম K1। এই হচ্ছে তারটা AB দৈর্ঘ্য। এবার সুষম রোধের তার, মানে প্রতি একক দৈর্ঘ্যের রোধ সর্বত্র সমান, সুষম প্রস্থচ্ছেদেরও তার 5 মিটার থেকে 10 মিটার লম্বা হয়। এবার তুমি বলতে পারো যে 5 মিটার থেকে 10 মিটার লম্বা তার কি করে অ্যারেঞ্জ করি আমরা, এক্সপেরিমেন্টাল সেটআপ, এক্সপেরিমেন্ট যখন করি এটা দিয়ে তখন কি করে করা হয়। অ্যাকচুয়ালি এটা একটা টেবিলের উপরে থাকে এবং এই টেবিলের উপরে না এইভাবে থাকে, মানে 1 মিটার
তারপরে একটা তামার পাত লাগানো 1 মিটার, আবার তামার পাত 1 মিটার, এইভাবে থাকে, বুঝতে পারছো? আর জকি যেটা থাকে স্লাইডার, এটা সব জায়গায় মানে এইখানে 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 বিভিন্ন জায়গায় কানেকশন দেওয়ার মতো ব্যবস্থা করা থাকে। ওকে, আর পাশে ওই এর প্যারালালি কিন্তু স্কেল থাকে, এইখানটা স্কেল থাকে, মিটার ব্রিজের মতোই স্কেল থাকে, 1 মিটার লম্বা স্কেল থাকে। তো তুমি ধরো জকি দিয়ে বা স্লাইডার দিয়ে যদি এইখানে কানেক্ট করো, তাহলে কত দৈর্ঘ্য ইনক্লুডেড হলো, মানে এইখান থেকে এই লেফট এন্ড থেকে শুরু করে এই দৈর্ঘ্যটা কত, 1 মিটার, 2 মিটার, আর ধরো এটা 40 সেন্টিমিটার, তার মানে 240 সেন্টিমিটার। যদি এইখানে হয় তাহলে এটা 340 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে কথাটা কিভাবে থাকে অ্যারেঞ্জমেন্টটা? তো আমরা এইভাবে এখানে আঁকবো না, তাতে অনেক জটিল হয়ে যাবে। আমি এই পুরো তারটাকেই 5 মিটার হোক বা 7 মিটার হোক বা 10 মিটার হোক, পুরো তারটাকে আমি স্ট্রেইট আঁকলাম, দিস ইজ দ্য ওয়্যার, আমি রেজিস্ট্যান্স ফর্মে এঁকেছি। ওকে, আচ্ছা, এবার দেখো প্রথম যেটা আমরা করতে পারি, পটেনশিওমিটার ব্যবস্থাটা কিন্তু এইটুকুই, আর কিছু নাই, সিম্পল জিনিস, একটা রোধ আর একটা ব্যাটারি, একটা চাবি, সিম্পলেস্ট ইলেকট্রিক্যাল সার্কিট। এর থেকে সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট তো আর হয় না। এবার এটার সাহায্যে কি করে আমরা, দেখো 1 নম্বর যেটা, টু মেজার ইএমএফ অফ এ সেল, একটা সেলের ইএমএফ কি করে মাপবো। ওকে, তো আমরা কি করব, তার জন্য এইখানে সেলটাকে কানেক্ট করব, এই যে সেলটা, ধরো ই এর ইএমএফ আননোন, এখানে একটা সুইচ দেব, এখানে একটা গ্যালভানোমিটার থাকবে, আচ্ছা একটু মুছতে হবে আমাকে, এখানে একটা গ্যালভানোমিটার থাকবে, আর এখানে একটা স্লাইডার বা জকি যাই বলো এটা থাকবে, যেটা কিনা এই তারের দৈর্ঘ্য বরাবর মুভ করানো যাবে, যেখানে খুশি টাচ করা যাবে। দিস ইজ গ্যালভানোমিটার, দিস ইজ কি K2, দিস ইজ দ্য আননোন সেল, যার ইএমএফ আননোন, এইভাবে কানেক্টেড থাকবে। এই সেলটাকে বলে ড্রাইভার সেল, কেমন, এই যে E0 যেটা, এটা হচ্ছে ড্রাইভার সেল, আর এটা হচ্ছে পরীক্ষাধীন সেল, যার তড়িৎ চালক বল আমরা মাপবো। ড্রাইভার সেল কেন বলে, কারণ বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাবে, ও বর্তনীটাকে চালাবে, চালনা করবে, সেই জন্য ড্রাইভার। ওকে, এবার দেখো আমরা কি করে টু মেজার, আমাদের টপিক হচ্ছে ফার্স্ট ইউজ যেটা পটেনশিওমিটারের, সেটা হচ্ছে টু মেজার ইএমএফ মেজার করব। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ইএমএফ মেজারমেন্টের জন্য কিন্তু আমরা ভোল্টমিটারও ইউজ করতে পারি। অর্থাৎ ধরো তোমার কাছে একটা সেল আছে, এই সেলের দুই প্রান্তের সঙ্গে একটা ভোল্টমিটার যুক্ত করে দিলা, ভোল্টমিটার উইল গিভ সাম রিডিং, কিন্তু এখানে ত্রুটি হয়। কি ত্রুটি হয় তোমরা সবাই জানো, যে ভোল্টমিটার যে রিডিংটা দেবে ইট উইল অলওয়েজ বি লেস দ্যান ই, কখনোই হবে না, কারণ কি এটা ক্লোজ সার্কিট, এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, ফলে যে পটেনশিয়াল ড্রপ হচ্ছে এর ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পটেনশিয়াল ড্রপটা হয়, যেটাকে আমরা লস্ট ভোল্ট বলি, সেটা এখানে পাবা না তুমি, ভোল্টমিটার শো করবে না, ভোল্টমিটার সবসময় ভি শো করবে, সো ভি ইজ অলওয়েজ লেস দ্যান ই, সো দিস রেজাল্ট ইজ নট কারেক্ট, এরর আছে এখানে। ওকে, এবার পটেনশিওমিটার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে ইএমএফ মেজার করলে কারেক্ট পাবা তুমি। যদি বলে যে ইএমএফ মেজার করার যন্ত্রের নাম কি, তার অ্যান্সার হচ্ছে পটেনশিওমিটার, নট ভোল্টমিটার। এটাও একটা কোশ্চেন হয়, কেন ভোল্টমিটার দিয়ে ইএমএফ মেজার করলে সঠিক পাওয়া যায় না, বা কেনই বা পটেনশিওমিটার ইউজ করা হয়। তো দেখো কেন ইউজ করা হয় বুঝতে পারবে এখন। এবার আমরা কি করব, এটা সুইচ অন করব সার্কিট, কারেন্ট আসবে এইদিকে, কারেন্ট এসে এই জাংশনে যখন আসবে তখন দেখো এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা। ওকে, এবার কারেন্টের একটা পার্ট এইদিকে ঢোকার চেষ্টা করবে, একটা পার্ট এইদিকে যাবে। এবার দেখো এখানে একটা ব্যাটারি আছে, সমস্যাটা কি, এই ব্যাটারি এইদিকে কারেন্ট পাঠাতে চায়, পরিষ্কার? তাহলে এই ব্যাটারি যেহেতু এইদিকে কারেন্ট পাঠাতে চায়, তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট অপোজিশনে পড়ে যাচ্ছে, অপোজিশন মানে একে অপরের বিপরীতে প্রবাহিত হচ্ছে, ফলে কি হবে, ও এই কারেন্টটাকে নালিফাই করবে। এবার তুমি যদি এই স্লাইডারটাকে চেঞ্জ করতে থাকো, তাহলে কি হবে, এই যে দুই বিন্দু ধরো তুমি সি পয়েন্টে কানেক্ট করে রেখেছো, ওই সময় একটা মানে স্লাইডার চেঞ্জ করতে করতে একটা অবস্থান তুমি পাবে স্লাইডারের, যে অবস্থানে এই রাস্তায় কোনো কারেন্ট যাবে না, গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন শো করবে না। কেন গ্যালভানোমিটার শো করবে না একটু বুঝবে এই জায়গাটা। গ্যালভানোমিটার এইদিকে কারেন্ট, দেখো এইদিকে কারেন্ট ঢুকবে কখন, যদি কারেন্ট তো ও এইদিকে পাঠাতে চায় আর এই ব্যাটারিটা এইদিকে পাঠাতে চায়,
যদি ওর সামর্থ্য এর তুলনায় কম হয় তাহলে অবভিয়াসলি কারেন্ট এইদিকে ঢুকবে। কারেন্ট এদিকে ঢোকার কারণ হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। এই দুই বিন্দুর বিভব পার্থক্যের জন্য কারেন্ট এইদিকে আসার কথা, কিন্তু এখানে একটা ব্যাটারি দাঁড়িয়ে আছে। তো ব্যাটারি কি করবে? ও ব্যাটারি কিন্তু এইদিকে কারেন্ট পাঠাতে চায়। তো যদি এই দুই বিন্দুর বিভব পার্থক্য আর এই ব্যাটারির তড়িৎচালক বল এরা যদি ইকুয়াল হয়, তুমি বর্তনীটাকে এইভাবে ভাবতে পারো। দেখো এই দুই বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্যটা আছে সেটাকে আমি একটা ব্যাটারি হিসেবে আঁকলাম। এই যে পয়েন্ট এ, এই যে পয়েন্ট সি। আবার এইখানেও একটা ব্যাটারি আছে নিচে, এইখানে গ্যালভানোমিটার আছে। এবার একটু ভাবো, এই দুই বিন্দুর বিভব পার্থক্য, এটাকে আমি ভিএসি বললাম, আর এটা ই। এই দুটো ব্যাটারি কিভাবে আছে? অপোজিশনে আছে না? এবার এই দুটো ব্যাটারির যে তড়িৎচালক বল যদি ইকুয়াল হয় তাহলে এই বর্তনীতে কারেন্ট পাওয়া যাবে? পাওয়া যাবে না। পরিষ্কার? এই রাস্তায় কারেন্ট পাওয়া যাবে? যাবে না। দেখো এই রাস্তায় কারেন্ট পাওয়া যাবে না। বোঝা যাচ্ছে কথাটা? তার মানে তুমি এই স্লাইডারটাকে যদি মুভ করতে থাকো, তুমি একটা অবস্থান খুঁজে পাবে যে অবস্থানে এই রাস্তায় কোনো কারেন্টই ঢুকবে না, গ্যালভানোমিটার জিরো ডিফ্লেকশন শো করবে। ওই সময় ওটা প্রতিমিত অবস্থা। ওই সময় তুমি কি বলতে পারো? ওই সময় তুমি বলতে পারো এই দুই বিন্দুর যে বিভব পার্থক্য সেটাই হচ্ছে এই কোষের তড়িৎচালক বলের সমান। তাই জন্যই কারেন্ট ঢুকছে না, তাই না? এখানে একটা বিভব পার্থক্য আছে, এখানে একটা বিভব পার্থক্য আছে। তো এই দুইটা বিভব পার্থক্য বা তড়িৎচালক বল যাই বলো, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এরা অপোজিশনে আছে। তো এদের ক্ষমতা যদি সমান হয় তো একজন আরেকজনকে ক্যান্সেল করে দেবে, ঠিক কি না? কিন্তু এই রাস্তায় কিন্তু কারেন্ট ঢুকতে অসুবিধা নেই। একটু বোঝো ব্যাপারটা। কারেন্ট এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে চলে যাবে। ওকে? কিন্তু অসুবিধা কোথায়? এই রাস্তায়। এই রাস্তায় ঢুকবে না। পরিষ্কার? আচ্ছা, এইবার তাহলে আমরা কি পেলাম? আমাদের কি করতে হবে? তাহলে নাল পয়েন্টটা খুঁজে বের করতে হবে। কোন সময় এটা ব্যালেন্স? তো ব্যালেন্স মানে এখানে ব্যালেন্সটার অর্থ হচ্ছে যে কোন সময় গ্যালভানোমিটার কারেন্ট জিরো। তাহলে ওই সময় আমরা কি লিখব? ভিএসি ইকুয়াল টু ই। এবার এই ভিএসি কি করে বের করব? ভিএসি বের করার পদ্ধতি হচ্ছে, প্রথমে তুমি এখানে একটা জানা তড়িৎচালক বল বিশিষ্ট কোষ ব্যবহার করো। তাতে একটা লেন্থে তুমি ব্যালেন্স পাবে, একটা নাল পয়েন্ট পাবে। সেই লেন্থটাকে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো তুমি প্রথমে যে ইটা ইউজ করলে এটা হচ্ছে 2 ভোল্ট, এই ইটা। এবার দেখলে যে তুমি এইখান থেকে হয়তো 80 সেন্টিমিটার দূরে তুমি নাল পয়েন্ট পেলে। ওকে? তাহলে তোমার এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? ভিএসি কত বলো? ইকুয়াল টু ই, ইকুয়াল টু 2 ভোল্ট। এবার ভিএসি যেহেতু 2 ভোল্ট আর এসি লেন্থটা কত? এসি লেন্থটা তুমি পেয়েছিলে 80 সেন্টিমিটার, তাহলে এর একক। আচ্ছা আরেকটা কাজ করতে পারো, এখান থেকে সরাসরি তুমি ডিভিডিএল বা ভি/এল বের করে ফেলতে পারো। এই তারের এই যে এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যে ভি/এল এর মান কত, ভি/এল তুমি একবারে বের করে ফেলতে পারো, বা ডিভিডিএল যদি লেখো ডিভিডিএল একবারে বের করে ফেলতে পারো। কিভাবে জানো? তুমি এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত পেয়েছো? 2 ভোল্ট। এই দুই বিন্দুর দূরত্ব কত? 80 ভোল্ট পার সেন্টিমিটার। তার মানে 1/40 ভোল্ট পার সেন্টিমিটার। এটা কিন্তু এই তারের পোটেনশিওমিটার তারের একক দৈর্ঘ্যের বিভব পার্থক্যের মান তোমার বেরিয়ে গেল। ওকে? তো এটা যখন তোমার জানা হয়ে গেল, আমরা একটু আগে কি শিখেছিলাম? এটা কনস্ট্যান্ট থাকে অ্যালং দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, সব জায়গায় একক দৈর্ঘ্যের বিভব পার্থক্য এটাই হবে। তুমি যদি এটাতে সন্তুষ্ট না হও, তুমি যদি মনে করো, বিশ্বাস করতে না চাও যে হ্যাঁ আমি তো এইটুকু জায়গায় ডিভিডিএল পেলাম, ওকে, তুমি একটু ভাবো তাহলেই বুঝতে পারবে। এই যে তারটা, এটা কিরকম তার নিয়েছিলাম আমি? সুষম রোধের তার, তার মানে প্রতি একক দৈর্ঘ্যের রোধ ইকুয়াল। এবার এই রাস্তায় যে কারেন্টটা যাচ্ছে, যদি সেই কারেন্টটাকে আমি আই বলি, তাহলে এর যে কোনো দুটি বিন্দুর বিভব পার্থক্যকে আমি কি লিখব? এসি ভিএসি ইকুয়াল টু আই ইনটু আরএসি। এবার আরএসি মানে কি? আরএসি মানে হচ্ছে এর একক দৈর্ঘ্যের রোধ ইনটু লেন্থ
ওই এসি লেন্থটাকেই আমি এল বলেছি। তো সিগমা তো কনস্ট্যান্ট, এই বর্তনীতে যে তড়িৎ প্রবাহ হচ্ছে এটাও কনস্ট্যান্ট, এটা তো আর এটার উপরে ডিপেন্ডেন্ট না, এইটা কনস্ট্যান্ট, এই ব্যাটারি তড়িৎচালক বল কনস্ট্যান্ট, এই রোধটাও কনস্ট্যান্ট, টোটাল তারের রোধ যা এটাও কনস্ট্যান্ট, সুতরাং এই বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা এই যে আইটা এটাও কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তাহলে তোমার কি দাঁড়ালো ভিএসি ভ্যারিজ এস এল হলো না? পরিষ্কার? তার মানে তুমি কি বলতে পারো যে ভি বাই এল ইজ এ কনস্ট্যান্ট। তো তুমি ভি বাই এল এখান থেকে বের করে নাও, এখানে তুমি একটা জানা তড়িৎচালক বলের কোষ ইউজ করো, যেটা আমরা ইউজ করলাম 2 ভোল্টের, নাল পয়েন্ট বের করো, দেখলাম নাল পয়েন্ট 80 সেন্টিমিটারে আসলো, তারপরে ভাগ করে দাও, এই যে হয়ে গেল ভি বাই এল। তাহলে অ্যালং দ্য লেন্থ অফ দ্য ওয়্যার সর্বত্রই ভি বাই এল এটাই, নিশ্চিন্ত হয়ে পারবে। এবার তুমি এটা খুলে দাও, এই 2 ভোল্টের যে সেলটা এটা খুলে দাও, এবার তুমি অজ্ঞাতটা লাগাও। পরিষ্কার? তো অজ্ঞাতটা যখন তুমি কানেক্ট করলে তখন দেখো, তখন হয়তো দেখা গেল যে অজ্ঞাতটা কানেক্ট করার পরে তুমি যে ইয়েটা পেলে, নাল পয়েন্টটা পেলে, সেই নাল পয়েন্টটা হয়তো তুমি পেলে দেখো গিয়ে হয়তো 50 সেন্টিমিটারে পেলে, এল এর ভ্যালু এবার যেটা পেলে সেটা 50 সেন্টিমিটার। তাহলে তোমার অজ্ঞাত তড়িৎচালক বলের মানটা কত? ই ইকুয়াল টু বলে দাও, ডিভিডিএল যেটা বের করেছিলে, ডিভিডিএল বলো বা ভি বাই এল বলো, যা খুশি বলতে পারো, ইনটু এল, তাই না? 50 সেন্টিমিটারে তুমি পেয়েছো, এখন এই দৈর্ঘ্যটা তোমার 50 সেন্টিমিটার। একক দৈর্ঘ্যের বিভব পার্থক্য কত? ডিভিডিএল তোমার ক্যালকুলেট করা আছে আগেই, এটাই হবে। তুমি এখানে যা খুশি লাগাও, এটার উপরে তো আর এর ডিভিডিএল ডিপেন্ড করে না, এর ডিভিডিএল ডিপেন্ড করবে এই ব্যাটারিটার উপরে, ক্লিয়ার? ড্রাইভার সেলটার উপরে, ড্রাইভার সেল ফিক্সড আছে, আগেও যেটা ছিল এখনো ওইটাই আছে, ওটা তো তুমি চেঞ্জ করোনি। আর এই ব্যাটারির উপরে কেন ডিপেন্ড করে না? কারণ এদিক দিয়ে তো কারেন্টই যাচ্ছে না। পরিষ্কার? তাহলে তুমি ডিভিডিএল আগে বের করে নিয়েছো, এইবার শুধু কি করবে, যখন তুমি নাল পয়েন্ট খুঁজে পেয়ে গেলে তখন তুমি আগের ওই ডিভিডিএল যেটা ক্যালকুলেট করে রেখেছো ওটা দিয়ে শুধু এখনকার নাল পয়েন্ট, এখনকার যে ডিসটেন্সটা এটাকে মাল্টিপ্লাই করে দাও। তার মানে তোমার কত হলো 1/40 ইনটু 50 এত ভোল্ট, দ্যাট মিন্স 1.25 ভোল্ট, isn't it? So this is the process. এই প্রসেসে এইভাবেই আমরা কিন্তু কোনো কোষের তড়িৎচালক বল পরিমাপ করি। এবার এইভাবে অ্যাকুরেট পাই কেন? কারণ দেখো তড়িৎচালক বলের যে সংজ্ঞা সেটা এখানে অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে। কিভাবে ইউজ করা হচ্ছে? তড়িৎচালক বলের সংজ্ঞা কি? যখন কোষের ভিতরে কোনো কারেন্ট যায় না, মুক্ত বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, isn't it that? এটাই না এখানে আমরা কখন কোন বিভব পার্থক্যটাকে দিচ্ছি? ভিএসিটা যে আমরা ক্যালকুলেট করছি, এই ইটা অ্যাকচুয়ালি কি? এই ইটা তো হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য, এটাই তো ক্যালকুলেট করছি এতক্ষণ ধরে, এই যে ভিএসি মানে ই, তাই না? তো এই ভিএসিটা কি? যখন এই কোষ থেকে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, মুক্ত বর্তনী, সেই জন্য এর দুই প্রান্তের বিভব পার্থক্য যখন আমরা হিসাব করছি সেটা এক্স্যাক্টলি ই এর সমান আসছে। আমার কথা পরিষ্কার? আচ্ছা, তো প্রথম থেকে আমি একটু সামারি করে দেই যে কি করে আমরা তড়িৎচালক বল পরিমাপ করি। এটা বুঝলে আর কিছু বুঝতে হবে না, এটাই হচ্ছে মেইন। বাকি দুটো যে ইউজ সেটা এটার উপরে বেস করেই আমরা করি। হ্যাঁ, সেই জন্য আমি এটার উপরে একটু বেশি এমফাসাইজ দিচ্ছি আর কি। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা কানেক্ট করব, সুইচ অন করব। সুইচ অন করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় একটা জানা মানের তড়িৎচালক বল সংক্রান্ত সম্পন্ন একটা কোষ ব্যবহার করব, সেটা দিয়ে নাল পয়েন্ট বের করব। তারপরে সেই নাল পয়েন্ট যদি আমরা এল সেন্টিমিটারে পাই, এল এখানে যেমন আমি এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম, ধরো 80 সেন্টিমিটারে পেলাম আর এই কোষটা আমি নিয়েছিলাম 2 ভোল্টের, তাহলে আমার ডিভিডিএল কত? 80/2। এবার আমরা এটাকে খুলে দিয়ে অজ্ঞাতটা লাগাবো, আবার এল পাবো, অন্য একটা মান পাবো, ঠিক আছে? এবার ওই আগের ডিভিডিএল দিয়ে ওই এলটাকে শুধু গুণ করে দেবো, শেষ। ওকে? আচ্ছা, আরেকটা যেটা কথা সেটা হচ্ছে এই জায়গাটাতে অনেকের বুঝতে অসুবিধা হয় যে এই রাস্তায় কারেন্ট যে যায় না সেই শর্তটা, অর্থাৎ কারেন্ট কেন যায় না এই রাস্তায় কোনো একটা সময়, সি বিন্দুতে যখন কানেক্টেড থাকে তখন কারেন্ট কেন যায় না। এটা যদি তোমাদের অসুবিধা থাকে আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্যকে একটা ব্যাটারি হিসাবে মনে করো, আবার এইখানেও একটা ব্যাটারি আছে, তো দুইটা ব্যাটারি পরস্পরের অপোজিশনে আছে, সুতরাং অবভিয়াসলি এই রাস্তায় কারেন্ট এই ব্যাটারিটা বা এই বিভব পার্থক্যটা কোন দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে? এই দিকে, আর ও এই দিকে। এই রাস্তাটার কথা শুধু চিন্তা করো, এই রাস্তায় কিন্তু এই কারেন্ট ঢুকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই রাস্তায় কারেন্ট আসতে গেলে এই বিভব পার্থক্যটার দরুন বা এটাকে ব্যাটারি হিসাবে যদি ভাবো, এই ব্যাটারিটা কোন দিকে এই রাস্তায় কারেন্ট পাঠাতে চায়? এই দিকে।
এই ব্যাটারি চায় এই দিকে, দুইজনের ক্ষমতা সমান হয়ে গেলে, ক্ষমতা বলতে এখানে বিভব পার্থক্য, অর্থাৎ এই দুই বিন্দুর বিভব পার্থক্য আর এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, দ্যাট ইজ ইএমএফ, এই দুটো সমান হয়ে গেলে তাহলে অবভিয়াসলি এই রাস্তায় কারেন্ট আসবে না। সিম্পল, এই কারেন্ট আর এই কারেন্ট ক্যান্সেল হয়ে যাবে, হয়ে এই রাস্তায় কারেন্ট আসবে না। সেই জন্য আমরা যখন নাল পয়েন্ট পাই তখন আমরা কি বলি, তখন বলি যে এই ইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই দুই বিন্দুর, বা এই দুই বিন্দুর বিভব পার্থক্যটাই হচ্ছে অ্যাকচুয়ালি ই। তাহলে কারেন্ট ঢুকতো। যদি ভিএসি গ্রেটার দ্যান ই হয় তাহলে এদিকে কারেন্ট ঢুকবে, যদি ই গ্রেটার দ্যান ভিএসি হয় তাহলে এইদিকে কারেন্ট ঢুকবে। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে নাল পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যখন এই দুই বিন্দুর বিভব পার্থক্য ই এর সমান। আশা করি পরিষ্কার? ওকে, সো এই হচ্ছে হোল কনসেপ্ট, যে পোটেনশিওমিটার দিয়ে আমরা কি করে কোষের ইএমএফ মেজার করি। এবার আসি সেকেন্ড ইউজ, যেটা এটাকে দিয়ে আমরা দুটি তড়িৎ কোষের তড়িৎ চালক বলের তুলনা করা যায়। এটা খুব সোজা, আসলটা আমরা পড়ে ফেলেছি, কম্পেয়ার ইএমএফস। কি করবা, সার্কিটটাতে শুধু একটু মডিফিকেশন করতে হবে। ধরো দুটো তড়িৎ কোষ আছে তোমার কাছে, দুটো তড়িৎ কোষের তড়িৎ চালক বল এর অনুপাত বের করতে হবে, E1:E2 বের করতে হবে। কি করবে, এই করবে, এখানে আনো, এবার এটা প্যারালাল এখানে করে দাও, E1 E2 0.1 0.2 0.3 গ্যালভানোমিটার জকি। ওকে, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। দেখো আমরা যেহেতু ইএমএফ মেজার করতে পারি, তুলনা করতে আর কি কোনো অসুবিধা আছে? তুলনা করতে মেজার করে নিয়ে তুলনা করলেও তো হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি জানো তো, কম্পেয়ার করতে গেলে মেজার করার দরকার পড়ে না। কম্পেয়ার করতে গেলে আমাদের এই যে V/L, এটা যে আমরা হিসাব করছিলাম না, ওখানে একটা জানা কোষ লাগিয়ে, জানা তড়িৎচালক বলের কোষ লাগিয়ে আমরা V/L এর মান বের করতে হয়েছিল আমাদের, তা না হলে তো ই বের করা যাচ্ছিল না। এইখানে এটাও করতে হবে না। এখানে কি করতে হবে দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ, এখানে তিনটা কানেক্টিং পয়েন্ট দেখানো আছে। যদি আমরা এই একের সাথে 3 কানেক্ট করি তাহলে সার্কিটটা এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে কমপ্লিট হবে, তখন এটা ওপেন রাখবো। আবার যখন এটা খুলে দেব, 2 এর সাথে 3 কানেক্ট করব, তখন সার্কিটটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে কমপ্লিট হবে, এটা ওপেন থাকবে। তখন এটা ইনঅ্যাক্টিভ থাকবে, এই কোষটা, এটা অ্যাক্টিভ থাকবে। আর প্রথম ক্ষেত্রে যখন এটা কানেক্ট করব তখন এটা ইনঅ্যাক্টিভ থাকবে, মানে এটা বর্তনীতে থাকবেই না, ইনক্লুডেড না, এটা বর্তনীতে ইনক্লুডেড। তো প্রথমে আমরা এটা করব, 1 আর 3 কানেক্ট করব, করে নাল পয়েন্ট খুঁজে বের করব। ধরো সেটা L1 সেন্টিমিটারে পেলাম, তাহলে L1 সেন্টিমিটারে যে নাল পয়েন্ট পেলাম, এটা কি জন্য, এটা হচ্ছে E1 এর কারেসপন্ডিং লেন্থ, E1 এর কারেসপন্ডিং লেন্থ এটা। সিমিলারলি এবার এটা খুলে দাও, তাই না, এটা খুলে দিয়ে এবার 2 আর 3 কানেক্ট করে দাও। এবার E2 এর জন্য আরেকটা লেন্থ পাবে, L2 সেন্টিমিটার। পরিষ্কার? এবার E1 E2 এর মান কি হয়, E1 E2 এর মান দেখো, E1 হয় হচ্ছে dVdl into L1, E2 হবে dVdl into L2। dVdl তো সব জায়গায় একই, সব সময় একই, সেই সেল এটা থাক অন্য কোনো থাক, dVdl তো চেঞ্জ হচ্ছে না। এটাই এই যন্ত্রের নীতি, dVdl is constant। as long as the driver cell is constant, driver cell যদি তুমি চেঞ্জ করো তাহলে dVdl চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। পরিষ্কার? তো ড্রাইভার সেল ওটাই আছে, সুতরাং dVdl এই সেল লাগালেও যা আসবে, যা ছিল এই সেল লাগানো ছিল যখন দ্বিতীয়টা কানেক্ট করবে তখনও তাই থাকবে। সো E1 by E2 will be nothing but L1 by L2, সিম্পল। তো দেখো এখানে dVdl হিসাব করতে হলো না আমার, কি করতে হবে, শুধু দুটো লেন্থ তুমি মাপো, তাদের অনুপাত, বাস শেষ। ওই অনুপাতটাই E1 E2 এর অনুপাত। ওকে, ডান। আচ্ছা, এবার চলে আসি থার্ড, নাম্বার 3, to measure internal resistance, স্মল r মেজার করব। এবার দেখো বর্তনীটা কি হবে, ধরো এইটা হচ্ছে সেলটা, যে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা মেজার করব। এই হচ্ছে তোমার গ্যালভানোমিটার,
এই হচ্ছে তোমার স্লাইডার। এবার এর সাথে না এইখানে একটা রোধ যুক্ত করতে হবে, আর এখানে একটা চাবি রাখতে হবে। ওকে, এই হচ্ছে তোমার মনে করো ই, আর এইটা হচ্ছে তোমার একটা এক্সট্রা রোধ, এটা ধরো আর, এই রোধটা এটা এক্সট্রা। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, এই চাবিটা ওপেন রাখবো, সুইচ অফ রাখবো এই সুইচটা, তাহলে এই বর্তনীর কোনো ভূমিকা নেই, এই বর্তনী ইনঅ্যাক্টিভ, এটা ইনক্লুডেড না মেইন বর্তনীতে। ফলে ই এর জন্য আমরা একটা করেসপন্ডিং লেন্থ পাবো, ধরো সেটা L1। যেরকম এটা না থাকলে তো একদম প্রথম বর্তনীটা আমাদের, তো এটাকে স্লাইড করে করে আমরা L1 খুঁজে বের করলাম, নাল পয়েন্ট খুঁজে বের করে ফেললাম। ওকে, এবার এই সুইচটা অন করব, তাহলে এই দিক দিয়ে বর্তনী ক্লোজ হবে। বর্তনী ক্লোজ হলে কি হবে দেখো, এইবার এই দুই বিন্দুর বিভব পার্থক্য কিন্তু ই থাকবে না, কারণ আমরা জানি যখন কোষ বদ্ধ বর্তনীতে থাকে তড়িৎ প্রবাহ পাঠায়, এই কোষটা তড়িৎ প্রবাহ পাঠাবে কিন্তু এই বর্তনীতে, এই যে এই বর্তনীটুকুতে, এইখানে থাকবে না এখানে থাকবে না, কিন্তু এইটুকুতে পাঠাবে। ফলে কি হবে, তখন কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ই হবে না, কত হবে, ভি, এন্ড হুইচ ইজ লেস দেন ই, ঠিক কি না? তো তখন যে ভি, এই ভি এর জন্য তুমি আরেকটা নাল পয়েন্ট পাবে, পরিষ্কার? সেই নাল পয়েন্টটা L2 ধরো, খুঁজে বের করতে হবে। দেখো পরিষ্কার কিনা, যখন এই বর্তনী নেই তখন এই দুই বিন্দুর বিভব পার্থক্য মানে কিন্তু ই, কারণ এই রাস্তায় কারেন্ট নেই। কিন্তু যখন এটা কানেক্ট করে দেবে তখন এই দুই বিন্দুর বিভব পার্থক্য আর ই থাকবে না, এর থেকে কমে যাবে, এবার ভি হয়ে যাবে। কিন্তু তার জন্য আরেকটা নাল পয়েন্ট পাবে, আরেকটু লেফট সাইডে পাবে, যেহেতু কম এটা, পরিষ্কার? তো সেটা ধরো L2 সেন্টিমিটারে পেলে, প্রথমটা L1 সেন্টিমিটারে পেয়েছো। এবার আর এর ফর্মুলা কি, স্মল আর ইকুয়াল টু, মনে পড়ে আর এর ফর্মুলা, ই বাই ভি মাইনাস 1 ইন্টু আর। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে আসো, আমরা কি জানি, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, সরি ক্যাপিটাল আর না, স্মল আর, ঠিক না? তাহলে আর ইকুয়াল টু এখান থেকে বের করে নাও, কি হবে, আই আর এদিকে আনো, ই মাইনাস ভি বাই আই ইকুয়াল টু ই মাইনাস ভি। এবার আই কে লেখো, আই কে তো ভি বাই আরও লেখা যায়, তাই না? এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তো এটাই, ভি, ভি বাই আর মানে আই এই বর্তনীর, সো ইট উইল বি ই মাইনাস ভি বাই ভি ইন্টু আর, সো ইট ইজ ই বাই ভি মাইনাস 1 ইন্টু আর। পরিষ্কার? তাহলে ই বাই ভি মানে কি, একটু আগে শিখলাম অনুপাত কিভাবে বের করা যায়, L1 বাই L2 মাইনাস 1 ইন্টু আর। তো দেখো চলে আসলো অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? এই আরটা কি, এই আরটা হচ্ছে এই যে এখানে যে রোধটা তুমি ইউজ করেছো, এটা তোমার জানা থাকবে তুমি কত রোধ ইউজ করেছো, সো অবভিয়াসলি ওই মানটা পুট করতে হবে। বোঝা যাচ্ছে আশা করি? সো এই হচ্ছে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারের সাহায্যে আমরা যে যে কাজগুলো করতে পারি, 1 নম্বর ইএমএফ মেজার করতে পারি, 2 নম্বর ইএমএফ কম্পেয়ার করতে পারি, 3 নম্বর ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করতে পারি। তার জন্য প্রয়োজনীয় বর্তনী এবং পদ্ধতি আমি ডিটেলসে ডিসকাস করলাম, তোমরা একটু বইটা দেখবে, বিভিন্ন বইতে বিভিন্নভাবে আছে, পোটেনশিওমিটারের সার্কিটটাও বিভিন্নভাবে আঁকা থাকে, কোনো বইতে এইভাবে লম্বা করে আঁকা থাকে, কোনো বইতে ড্রাইভার সেল নিচে দেওয়া থাকে। তো আশা করি বুঝতে অসুবিধা হবে না, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, বর্তনী যেরকমই থাক, বেসিক প্রিন্সিপালটা কিন্তু এটাই। ওকে, এবার পোটেনশিওমিটারের প্রচুর রকমের কোশ্চেন আছে বইতে দেখবা, মানে নিউমেরিক্যাল না হলেও মানে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেসড কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, আর এমনি নিউমেরিক্যালস তো আছেই। তো আজকে যে বিষয়গুলো পড়লাম, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল মেজারমেন্টস এর মধ্যে আমি একটু সামারি করতে চাই কি কি পড়লাম। প্রথম পড়লাম হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজের ব্যালেন্স স্টেটের কন্ডিশন ডিরাইভ করলাম, হুইস্টন ব্রিজ দিয়ে কি করে অজ্ঞাত রোধ মাপা যায় সেটা জানলাম, এবং হুইস্টন ব্রিজ দিয়ে অজ্ঞাত রোধ মাপতে গেলে কি কি লিমিটেশন, কি কি অসুবিধা হয় সেটা জানলাম। তারপরে হুইস্টন ব্রিজকে আমরা মিটার ব্রিজে কি করে ইউজ করা হয় সেটা জানলাম, মিটার ব্রিজের এন্ড কারেকশন কি কিভাবে করতে হয় সেটা শিখলাম। এরপরে শিখলাম হচ্ছে পোটেনশিওমিটার, পোটেনশিওমিটারের তিনটা ইউজ, দ্যাট ইজ টু মেজার ইএমএফ, টু কম্পেয়ার ইএমএফস অ্যান্ড টু মেজার ইন্টারনাল রেজিস্ট্যান্স উইথ সুইটেবল সার্কিটস। আমরা ইলাবোরেটলি কিন্তু ডিসকাস করলাম। তোমরা এবার এই সংক্রান্ত যত কোশ্চেন আছে এবং যত প্রবলেম আছে সলভ করবে, সলভ করে যেগুলো অসুবিধা হবে আমাকে জানাবে,
আমি নেক্সট ভিডিওটা এই কনসেপ্টটুকু, আজকে যে কনসেপ্টটুকু আমরা আলোচনা করলাম তার উপরে যে প্রবলেমসগুলো হয় সেই প্রবলেমসগুলো নিয়ে আমি একটা ছোট ভিডিও বানাবো। তো সেখানে আমি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকেও অ্যাড করে নেব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।